আশ্চর্য খবর, বিজ্ঞানী অধরা রহমান হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেছে। বাংলাদেশের একজন বিশিষ্ট খ্যাতিমান বিজ্ঞানী অধরা রহমান। কত কত যে আবিষ্কার তার, সেসব এর কোনো ইয়ত্তাই নেই। প্রায় মাস 4 আগে লন্ডনের কনফারেন্স থেকে দেশে এসে কি যেন একটা আবিষ্কারের জন্য কোনো এক নির্জন জায়গাতে চলে যায়। তারপর তাকে আর কেউ খুঁজে পাচ্ছে না। প্রায় 6 মাস হলো সেটি খোঁজ, কিন্তু তিনি গেছে কোথায়? কথাগুলো ভাবতে ভাবতেই ফোন আসে। নীল, চিনতে পেরেছ? কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। ঠিক তাই, আমি ডেভিড অ্যান্ডারসন, লন্ডন থেকে বলছি। ডেভিড আমার পুরনো বন্ধু। যখন আমি ল পাসের জন্য লন্ডনে যাই, তখন ডেভিডের সাথে পরিচয়। পাশ করে দুজনের কত অভিজ্ঞতার সাথে কত উদ্ভট কাজ করেছি তার শেষ নেই। কালো জাদু আসলে ঠিক কি, তার নিজের চোখে দেখার জন্য লন্ডনে এক নিষিদ্ধ নগরীতে দুজনে গিয়েছিলাম, জ্যাক গ্যালিলিও নামের এক তান্ত্রিকের কাছে। তিনি কেবল কালো জাদুই করে থাকেন মানুষের উপর। আমি আর ডেভিড ছিলাম একটু রহস্য উদ্ঘাটনের নেশাগ্রস্ত মানুষ। সে সময় আমরা গ্যালিলিও জাদুকরের বাড়িতে ঢুকি। ওনার সামনে বসতেই মুচকি হেসে উনি বলেন, হোয়াট ডু ইউ নো হাউ টু ডু ব্ল্যাক ম্যাজিক? আমি ডেভিড অবাক দৃষ্টিতে চেয়ে থাকি, কারণ উনি আমাদের মনের কথা বুঝতে পেরেছেন, কিন্তু কিভাবে? সে সময় কোনো কথা বলিনি। এরপর বহু রিকোয়েস্ট করার পর তিনি আমাদের শুদ্ধ কবর থেকে মাথা কেটে আনার কথা বলে। আর এটা বলে যে মাথা কেটে আনার সময় পেছন থেকে অনেক রকমের শব্দ হবে, কেউ যেন ফিরে না তাকায়। আমি আর ডেভিড গভীর রাতে কাজটা করতে যাই। শুদ্ধ কবর দেওয়া এক ব্যক্তির কবর করে লাশ বক্স থেকে মাথাটা তুলে ডেভিড যখন কাটছিল, ব্যাপারটা কি ভয়ঙ্কর না ছিল। যখন মাথা কেটে ফিরে আসছি, তখনই মনে হচ্ছিল কে যেন করুণ সুরে আমাদের ডাকছে। তাকাতে মানা, তাই তাকাইনি। সে এক বিশাল অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। এরপর আস্তে আস্তে আমরাও ব্ল্যাক ম্যাজিক শিখে নিয়েছিলাম। হ্যালো নীল, কথা বলো না কেন? সরি, ভাবছিলাম সেই তান্ত্রিক আর আমাদের কথা, তাই আর কি। মনে আছে দেখছি। তা কি মনে করে ফোন দিয়েছো? ও হ্যাঁ, তোমার দেশের বিজ্ঞানী অধরা রহমান আছে না, আমাদের দেশে আসছিল লন্ডনে। এক কনফারেন্সে তিনি বলেন নতুন তার আবিষ্কার নিয়ে, কিন্তু তার তো কোনো খোঁজ নেই। জানো কিছু, তিনি এখন কি আবিষ্কার করছেন? আমি ডেভিডের কথায় অবাক হলাম না। অল্প বয়সে অধরা বেশ বিজ্ঞানটাকে রপ্ত করে নতুন নতুন আবিষ্কার করে চলেছিল। দেখতে যেমন সুন্দর, তেমনই কথা বলাতেও ফুটু। একদিন তাকে দেখেই তার হাসির উপর ভালো লাগা চলে আসে, কিন্তু বড় মানুষ বলে তার হাসির প্রশংসা করতে পারিনি। সে যাই হোক, এখন উনি নিখোঁজ। নীল, কিছু বলো না কেন? উনি আজ কয়েক মাস নিখোঁজ। কোনো এক নতুন আবিষ্কারের নেশাতে কোথায় যেন হারিয়ে গেছে। হোয়াট? তাহলে এখন কি হবে? জানি না, আমার কাছে এটা নিয়ে কোনো কেস আসেনি, হয়তো পুলিশি ব্যাপার। আমরা খুঁজলে কেমন হয়? আমরা মানে আমি আর তুমি? হ্যাঁ মিস্টার নীল। ডেভিড কল কেটে দিল। সে জানে আমি না করব না, তাই সময় নষ্ট না করে সে বাংলাদেশে চলে আসার প্রস্তুতি নিতে লাগলো। যাক, ভালোই হলো। মনের মাঝে ভালো লাগা সেই প্রেয়সিনীকে নিজেই খুঁজে বের করতে পারবো। উকালতি পাশ করে কেন জানি না উকালতি করতে আর ইচ্ছে করেনি, কারণ পাশ করে এসে পরিচয় হয় সিমির সাথে। সে উকিল ছিল, দুজনে একটু ঘনিষ্ঠ হয়েছিলাম বটে। তারপর ওর বিয়ে হয়ে যায়। এরপর আস্তে আস্তে ওটা ছেড়ে টুকটাক রহস্য উদ্ঘাটন কাজে লেগে পড়ি। দুদিন পর রাত 9টা বাজে, তখনই কলিং বেলটা বেজে ওঠে। আমি দরজা খুলতেই দেখি কালো লম্বা কোট পরে সাদা চুলের একজন ব্যক্তি দাঁড়িয়ে। দেখে তো বিদেশি মনে হচ্ছে। আমাকে দেখে বলল, মিস্টার নীল, তুমি তো চিকন হয়ে গিয়েছো কেন? ঠিক মতো খাও না নাকি? ডেভিড, তুমি তো মোটা হয়ে গেছো, তাই চিনতে পারছি না ঠিকভাবে। ডেভিড চলে এসেছে। তাকে নিয়ে ঘরে চলে ভিতরে আসলাম। সে এখন আমার মতোই রহস্য উদ্ঘাটন পাগল হয়ে গেছে, তাই সেও এখন আর উকিল হয়ে কার্য পরিচালনা করে না। গল্প করতে করতে বলে, নীল, মনে আছে তোমার? কি মনে আছে? একবার আমরা ইন্ডিয়ার সাহার মরুভূমিতে সায়েন্টিস্ট ডিসুসকে খুঁজে বের করেছিলাম। মনে থাকবে না কেন? কি বিশাল দেহের প্রাণী না হয়ে গিয়েছিলেন তিনি! হ্যাঁ, এই সায়েন্স পাগল লোকদের না আমার সহ্য হয় না। কেন যে আবিষ্কারের নেশাতে নিজেদের উপরেই তারা এক্সপেরিমেন্ট করে। হ্যাঁ, ঠিক বলেছ ডেভিড। ডিসুস হেনরের নাকটা হয়ে গিয়েছিল বিশাল এক গুহা। সবচেয়ে অবাক করার বিষয় ছিল, আমরা ওনার নাকের ফুটোতে 8 দিন ধরে গুহা ভেবে আশ্রয়স্থল বানিয়েছিলাম। যখন উনি নড়তেন, তখন ভাবতাম মরুভূমির ঝড় হচ্ছিল খুব জোরে।
আর যখন ওনার বুকের ঢিপঢাপ শব্দ হতো তখন মনে হতো কি যেন দামামা বাজাচ্ছে। সে খুব কষ্ট করে উদ্ঘাটন করেছিলাম সব। বাট তোমার মিশন এবার কি? ডেভিড আমার কথা শুনে চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনির সারা জায়গা পায়চারি করতে লাগলো। তার সারা শরীরে যেন উৎকণ্ঠা। আমার উৎকণ্ঠা ঘটেছিল অধরাকে দেখে। কি অপরূপ সৌন্দর্যের অধিকারী সে। তা নীল, তুমি কেন বিয়ে করনি বলো তো? হ্যাজনকে ভালো লাগে, তাই তাকে জানাতে পারিনি। তাই? কাকে? অধরাকে, আমাদের দেশের বিজ্ঞানী অধরা রহমান। বুড়ো বয়সে কি ভীমরতি ধরলো তোমার? হ্যাঁ, বুড়ো আর কই হলাম, মাত্র 26 বছর বয়স তো। তা অধরা এখন কোথায় থাকতে পারে? আমি ডেভিডের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালাম। বাইরে ধীরে ধীরে বৃষ্টি শুরু হলো। অধরা যে ঠিক কোথায় আমিও সেটা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাচ্ছি না। অধরা কেবল অধরাই হয়ে গেছে, ধরাছোঁয়ার বাইরে। আমি বললাম, আমিও জানি না ডেভিড, অধরা এখন কোথায়। ওকে, তাহলে চলো আমরা খুঁজে বের করি নিখোঁজ ব্যক্তিরা কি আদৌ নিখোঁজ হয়েছে নাকি বেঁচে নেই। জানি না, তবে আমার মন বলছে সে বেঁচে আছে, কারণ তার মতো এক বিজ্ঞানী মরলে দেশের অনেক ক্ষতি হবে। ঠিক। ওকে, তাহলে কাল বেরিয়ে পড়বো তার খোঁজে। হ্যাঁ, আর কোনো কথা হলো না আমাদের। ডেভিডকে বিছানা পত্র ঠিক করে দিয়ে আমি ব্যালকনিতে চলে আসলাম। ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটা, বেশ মানানসই কোনো রাইটারের জন্য এমন প্রকৃতি। কিন্তু আমি লেখক নই যে লিখবো, চাই ডায়েরি লিখি। ডায়েরি লেখার এক পর্যায়ে চোখটা লেগে আসছিল। ঠিক তখনই চিচি করে একটি বিদ্যুতের শব্দ আমার কানে আসলো। আমি ধরফড়িয়ে উঠলাম, চোখ কতলে কাঁচের মধ্যে দিয়ে বাইরে তাকালাম। দেখি এক বাদুড় কাঁচের কাছে এসে বারবার ধাক্কা খাচ্ছে আর ডাকছে। কি বিদ্ঘুটে দেখতে বাদুড়টা, অস্বাভাবিক বড় সাধারণ বাদুড়দের থেকে। আমি কি করব ভাবছি, কাজটা কি খুলে দেব? বৃষ্টির থেকে বাঁচতে সে এমন করছে না তো? নাকি ক্ষুধা পেয়েছে বলেই এমন করছে? ধুর, একটাই তো অবলা প্রাণী, যাই খুলে দেই। কাজটা তুলে দিলাম, সাথে সাথে আরো জোরে ডেকে উঠে আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি সরে যেতেই অন্য দিকে চলে গেল। আবার রিটার্ন এসে আমার কাঁধ বরাবর আসতে লাগলো। দাঁতগুলো চোখে পড়লো, কারণ সেটা অস্বাভাবিক হয়ে বড় হয়ে গেছে। হঠাৎ করেই ঠিক তখনই ঠাস করে একটা শব্দ হলো। ধুম করে উঠলো সব দিক। আমার কাঁধ বরাবর বাদুড়টি যত জোরে আসছিল আরো বেশি স্পিডে চলে গেল, তবে উড়ে নয়, বন্দুকের গুলি লেগে। সামনে তাকিয়ে দেখি ডেভিড বন্দুক হাতে আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। উফ, কি সঠিক টার্গেট ওর! সামান্য নড়লে আমি ওপারে চলে যেতাম। তবে বাদুড়টা কেন মারলো? আর ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু বাদুড়কে কেন মারলে? এটা তো ড্রাকুলার বাদুড়। মানে? তোমাকে তো বলা হয়নি তিব্বতের এক জায়গায় হঠাৎ করে বাদুড়ের উৎপাত শুরু হয় প্রায় 2 মাস আগে। কোথা থেকে যে বাদুড়গুলো আসছে তা জানা যায়নি, তবে আসল ঘটনা জানা গেছে। তা হলো ওটা যে সে বাদুড় নয়, বাদুড়টি হলো রক্তচোষা বাদুড়। তিব্বতের লোকজনদের কাপড়ে রক্ত চষে নিচ্ছিল, কিন্তু সেটা আরও ভয়াবহ রূপ নেয় যখন বাদুড় যাকে কামড়াচ্ছিল সেই ব্যক্তিও এমন বাদুড় হয়ে যাচ্ছিল। এরপর বিজ্ঞানী আলবার্ট আজিল অ্যান্টিডোট আবিষ্কার করে তা নির্মূল করে। তবে তার 8 দিন পরেই সেও নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোনো সূত্রই পাওয়া যায়নি। আমি ডেভিডের কথায় বোবা বনে গেলাম। তার মানে দাঁড়ালো বাদুড়টাকে সত্যি ক্ষুধা লাগছিল, তবে রক্তের ক্ষুধা, যা আমার থেকে চাইছিল। হয়তো বাইরে কোনো মানুষ পায়নি খুঁজে, তাই। আর বড় কথা, আমাকে কামড়ে আমাকে তাহলে ভ্যাম্পায়ার হয়ে যেতাম। অবাক হয়েছ? তবে ধন্যবাদ বন্ধু। আরে ঠিক আছে, এখন চলো ঘুমাবে। কাল থেকে অধরাকে খুঁজে বের করতে হবে আমাদের। আবার সেই মানুষ কেন রক্তচোষা হবে? কিভাবে সম্ভব? মাথাটা ঝিমঝিম করছে। আমার বের করতেই হবে যে বাদুড়গুলো কোথা থেকে এসেছে। এরকম আরও আছে নাকি? জানতে হবেই। গুড মর্নিং মিস্টার নীল। আমি ডেভিডের কথায় ধরফড় করে উঠলাম। রাতে কখন যে ব্যালকনিতে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। সে কারণেই ভোরের দিকে একটু শীত শীত করছিল। আমি ডেভিডের দিকে তাকালাম, দেখি কফির মগ হাতে ব্যালকনির কাজ তুলে দাঁড়িয়ে আছে। আমি মুচকি এক হাসি দিলাম, কারণ ডেভিড দারুণ কফি বানাতে পারে, আর সে এখানে এসেও সেটা বানিয়েছে। কফির মগ হাতে দিয়েই ডেভিড বলল, হেই ম্যান, লুক অ্যাট দিস। আমি ডেভিডের কথা শুনে ওর চোখের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালাম। দেখি বড় বড় কাঁটাওয়ালা ক্যাকটাস গাছের টবের পাশে কাল রাতের গুলি করা বাদুড়টা মরে পড়ে আছে। অবাক করা বিষয় হলো
বাদুরটি আর কাল রাতের মতো বড় নয়, একদম ছোট একটি স্বাভাবিক বাদুর। গুলিটা ঠিক মাথা সোজা করেই লিখেছিল, রক্তও পড়েছিল খুব। আমি উঠে দাঁড়ালাম, সোজা বাদুরের রক্তের ফোঁটার দিকে তাকালাম। রক্তের ফোঁটাতে বাম হাতের আঙ্গুল লাগিয়ে গন্ধ নিলাম। এরপর জিভে দিতে যাব, তখনই ডেভিড বলল, ডোন্ট ডু দিস। কেন? কারণ আলবার্ট বলেছিল এই বিদঘুটে বাদুরের রক্তে নাকি এক ধরনের প্যারানর্মাল অক্সাইড মেশানো, যা জিভে বা শরীরে লাগলে সমস্যা হতে পারে। আমি ডেভিডের কথায় হেসে দিলাম। আমার হাসি দেখে বেচারা রেগেই চেয়ে আছে, কারণ সে জানে আমি এরকম কোনো ব্যাপারে হাসলেই সেই কাজটা করবই। তাই ডেভিড আর কিছু বলল না। আমি বাম হাতের করে আঙুলের রক্ত জিভে লাগালাম। প্রথমে কি বাজে একটা স্বাদ, বেশ খানিকটা নোনতা, মানুষের রক্তের মতোই নোনতা। অথচ বাদুরের রক্ত এমন হয় না, মানে এমন স্বাদ হয় না। কি বুঝেছ? এখন পর্যন্ত অল ইজ ওকে, বাট রক্তটা অস্বাভাবিক কিছু ইঙ্গিত দিচ্ছে। মানে হোয়াট ইউ মিন? এটা মানুষের রক্ত। আমার কথা শুনে ডেভিড দৌড়ে আমার পাশে এসে রক্তের ফোঁটাতে আঙ্গুল ছোঁয়ালো। জিভে দিতে বিড়বিড় করে বলল, ও মাই গড, ইটস এ ম্যানস ব্লাড। আমি অবাক হলাম না এমন কথা শুনে, কারণ রক্ত জিভে দিতেই আমারও মনে এটাই এসেছিল। তবে অবাক করা বিষয় হলো, বাদুরের রক্ত কেন এমন স্বাদ, কেন এমন টকটকে লাল? কেবল হনুমানের রক্ত কিছুটা মানুষের রক্তের স্বাদের মতো লাগে। এর কারণ বিবর্তন হতে বিবর্তনে মানুষ ওদের থেকেই এসেছে, সেই সূত্র অনুযায়ী এটাই বলা যায়। তবে বাদুরের কেন, কেন তার শরীরে মানুষের রক্ত? ভাই নীল, ড্র্যাকুলার ইজ হিয়ার। ইউ মিন? নীল, তোমার মনে আছে একবার আমরা সাউথ আফ্রিকাতে গিয়েছিলাম কোন এক ইনভেস্টিগেশনের জন্য? হ্যাঁ মনে আছে, ড্রাকুলা কেভ নামের একটি জায়গাতে গিয়েছিলাম। সেই রক্তচোষা গুহা, বহু প্রাচীন এক গুহা, যা আফ্রিকার উত্তরে অবস্থিত। ওই গুহাকে ড্র্যাকুলা বলার কারণটা নিশ্চয়ই মনে আছে। আমি ডেভিডের কথায় অবাক হলাম, কারণ ও যে গুহার কথার ইঙ্গিত দিল তা হলো একটি ড্রাকুলা কেভ, মানে রক্তচোষা একটি গুহা, যার নামকরণ করা হয় বহু প্রাচীন সময়ে। আফ্রিকার মানুষ এই গুহাকে এই নাম দেয়। এর প্রধান কারণ হলো এই গুহাতে নাকি ভ্যাম্পায়ার কুইন নামে বাদুরের রানী থাকতো, যে কিনা মানুষকে তার বশে এনে ড্রাকুলা বানিয়ে দিত, যা কেবল রাতেই তার প্রভাব দেখা যেত। সেই থেকেই গুহার নাম করা হয় ড্রাকুলার কেভ। মনে আছে কেন তার নামকরণ এমন হয়েছিল? হ্যাঁ, গুড। আর মনে হয় সে ফিরে এসেছে, ড্র্যাকুলার কুইন ফিরে এসেছে। ধর, এটা কোনো প্রাচীনে ঘটা বিষয় না, এটা মাত্র হয়েছে। তবে আমার মনে হয় এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। হয়তো। চলো আগে অধরাকে তো খুঁজি, তারপর না হয় বাদুর নিয়ে ভাবা যাবে। আমি ডেভিডের কথা শুনে বাদুরটাকে হাতে নিয়ে আমার পরীক্ষা ঘরে নিয়ে রেখে দিলাম। বলা তো যায় না, কাজেও আসতে পারে। দুজনে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম আমাদের কাজে। কিন্তু প্রথমে যে কোথায় যাব সেটা ভাবতে পারছি না। সকাল 10টা বাজে। আমার সাথে সাদা চামড়া ও সাদা চুলের বিদেশি লোক দেখে সবাই যেন তাকাচ্ছে। ডেভিড তাকানো দেখে কারণটা জানতে চাইলাম। আমি বলেছিলাম, আমরা এমন বাঙালি যে আমাদের সব বিষয়ে বেশি বোঝে, আর কৌতূহলী হওয়াটাকে রক্তে মিশে আছে। আমার জটিল কথা ডেভিড মনে হয় বুঝেনি। সে নির্বাক হয়ে রাস্তার মানুষদের দেখছে। বাংলাদেশে এসেও সে বিদেশি কোট, বিদেশি জুতো, বিদেশি স্টাইল। কেউ কেউ হয়তো তাকে পাগলও বলছে মনে হলো। এসব দেখতে দেখতে দুজনে হাঁটছি, জানি না কোথায় যাব। তখন একজন ভিক্ষুক আসলো, গায়ে ময়লা, চুল বড় বড়, ছেঁড়া সাদা পাঞ্জাবি। ডেভিড দেখে চোখ বড় করে চেয়ে আছে। আমি পকেট থেকে 500 টাকার নোট দিয়ে চলে যেতে বললাম। ডেভিড বলল, হয়েছে বিগার ম্যান। এরকম বেশভূষা? এটা বাংলাদেশ ডেভিড, লন্ডন না। সো এখানকার কালচার সেখান থেকে আলাদা। এটা কৃষি নির্ভর নদীমাতৃক দেশ। ওকে, আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? জানি না। ওকে চলো, আমরা অধরার বাড়িতে যাই। গুড, সেখানে গেলে হয়তো কিছু একটা পেতে পারি। আমি আর ডেভিড লোকাল বাসে করে অধরাদের বাড়ির দিকে যেতে লাগলাম। চাইলে গাড়িতে করে ঘুরতে পারতাম, কিন্তু ডেভিডকে বাংলাদেশের পরিবেশ দেখাবো বলে পায়ে হেঁটে রাস্তার পার হওয়ার আনন্দ বোঝানোর জন্য নিয়ে এলাম। যখন অধরাদের বাড়িতে আনলাম তখন বেলা 12টা বেজে গিয়েছে। চারিদিক শুনশান পরিবেশ। বাড়ির চারিদিকে বড় পাঁচিল, পাঁচিলে একটি গেট, সামনের দিকে দুটো দারোয়ান বসে আছে। আমরা কি ভিতরে যেতে পারি? আমি দারোয়ানদের বললাম। একজন দারোয়ান উঠে দাঁড়ালো, বড় বড় করে হা করে বলতে লাগলো, আর যে কত নতুন মানুষ দেখবো, রোজ রোজ আমাদের কাছে এসে এমনই করে, সবাই ভেতরে যায় আর আসে।
ডেভিড কিছুই বলছে না, কারণ সে বাংলা জানেই না। তাই আমি বোধকে এসে দারোয়ানকে বললাম, অধরাদের বাসায় এটাই স্বাভাবিক, কারণ তিনি একজন বড় মাপের বিজ্ঞানী। আমরা কি যেতে পারি ভিতরে? ওকে যান, কিন্তু আপনারা কারা? সাথে এই লোকটিকে? আমরা গোয়েন্দা বিভাগের লোক। আর কোনো কথা বললাম না, দুজনে আস্তে হেঁটে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম। একটু যেতেই দারোয়ানের দিকে তাকে বললাম, মিস্টার জমির মিয়া, সকালে দাঁত মাজেন নাই, দাঁত মেতে আসুন যান। আমার কথা শুনে দারোয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে হা হয়ে তাকালো। আমি বোধকে হাসি দিয়ে ভিতরের দিকে যেতে লাগলাম। ডেভিড চারিপাশে তাকালো। কি বিশাল জায়গা! ঠিক মাঝখানে ছোট্ট একটি বাড়ি, চারিপাশে অনেক রকমের উদ্ভট গাছ। ডেভিড বলল, এত গাছ কি অধরার আবিষ্কার? কোনো দেশি চেনা গাছ তো নেই এখানে। বিদেশি গাছও তো নেই। আমার মনে অ্যামাজন জঙ্গলেও এই নাম না জানা গাছ নেই। কি দারুণ আবিষ্কার। আচ্ছা নীল, অধরার বয়স কত? মাত্র 23 বছর বয়স। এই বয়সে দেশের নাম করা সায়েন্টিস্ট। দুজনে কথা বলতে বলতে অধরাদের বাড়ির মধ্যে ঢুকলাম। কলিং বেল বাজাতেই একটা পৌর মহিলা দরজা খুলে দিল। আমি সালাম দিতেই তিনি বললেন, তোমাকে বেশ চেনা চেনা লাগছে। আমি নীল, আর আমার ফ্রেন্ড ডেভিড, ডেভিড অ্যান্ডারসন। তুমি গোয়েন্দা নীল হাসান, তাই তো? ঠিক তোমাকেই মনে মনে খুঁজছিলাম বাবা। জি, কেন? ভেতরে আসো বলছি। আমরা ভিতরে আসলাম। সোফাতে বসতে দিল। কাকে যেন চা বিস্কিট আনতে বলল। আমি আর ডেভিড বাড়ির চার দেয়ালের দিকে চোখ বুলিয়ে নিচ্ছি। দরজার ডান পাশে একটি মোনালিসার ছবি। মনে হচ্ছে এটা কোনো শিল্পী আঁকেনি, নেহাত কোনো কাঁচা হাতের কাজ। ডেভিড বলল, মোনালিসা? বাট কিন্তু মোনালিসা নয়, তাই তো? অধরার মা আমাদের দেখে ছবিটা পেড়ে আনলেন। আমি ওটা হাতে নিলাম আর বেশ অবাক হলাম, কারণ ছবিটার ডান কোণের একদম নিচে এমে দেয়া। ছবিটা আমার সোজাসুজি হয়ে আছে। তখনই ডেভিড বলল, না, এটা অধরার ছবি। মানে? ছবিটা আমার কাছে দাও, আর তুমি ওপাশ থেকে দেখো। ডেভিড ছবিটা তার কোলে নিল। আমি এবার এই পাশ থেকে দেখছি, আর তখনই চোখ ছানা পড়া, কারণ সোজাসুজি হয়ে দেখলে মনে হয় মোনালিসা, আর পাশ থেকে দেখলে অধরার ছবি দেখা যাচ্ছে। কিভাবে করলো এটাও? তখনই বুঝলাম এমএ এর মানে কি। আন্টি, অধরা এখন কোথায় থাকতে পারে? জানি না বাবা, তবে খুব চিন্তা হচ্ছে আমার মেয়েটার কিছু হলো কিনা। আজ প্রায় 8 মাসের বেশি হয়ে যাচ্ছে অধরা বাড়িতে আসেনি। কি দরকার ছিল নির্জনে যে কিসব হাবিজাবি কাজ করার? আপনি বুঝবেন না আন্টি, লেখক আর সায়েন্টিস্ট এই দুই জাতের মানুষগুলো বড্ড একাকিত্ব পছন্দ করে। দুজনকে ঠিক সামনে থেকে দেখলে চেনা যায় না, বোঝা যায় না, মনের গভীর থেকে বোঝার চেষ্টা করতে হবে। তো আপনাকে কিছু বলে গিয়েছিল? তেমন কিছু বলেনি, তবে বলেছিল, মা, আমি একটা নতুন আবিষ্কার করতে একটা নির্জন জায়গাতে যাচ্ছি। চিন্তা করো না, আমি যথাসময়ে আবার আসব। এটা এমন একটি আবিষ্কার যা এই অবধি কেউ করেনি। তার এক্সপেরিমেন্টের জন্য এমন নির্জন জায়গা দরকার, যা আমরা কাজের সুবিধা হবে। বিশ্বকে নতুনভাবে তাক লাগিয়ে দেব মা। আর যদি কোনোদিন হারিয়ে যায়, আমার ডায়েরির লেখা ধরে খুঁজে নিও। আমি আর ডেভিড পুরো ব্যাপারটা শুনে চমকে উঠি, কারণ অধরা একটা বিষয় সোজা করে দিয়ে গেছে, তা হলো ডায়েরি। আর বড় কথা, সে জানতো সে হারাবে না বলে কি ডায়েরির কথা উল্লেখ করতো না? সেটা করতো না। তার মানে এটা অধরার বেশ গভীরতম ভাবনা। আগে সে সব গুছিয়ে রেখেছিল। আন্টি ডায়েরিটা কোথায়? সেটাই তো আজ অবধি আমি খুঁজে পাইনি বাবা। যদি পেতাম তবে নীলের কাছে আগেই যেতাম। কেবল পুলিশি কেস হতো না এটা। আমার মেয়ে হারিয়েছে, অথচ দেশের পুলিশগুলো তার কোনো সন্ধান দিতে পারছে না। আমার মেয়ের কিছু হলে আমি উচ্চ পর্যায়ে যে ব্যবস্থা নিব নীল। কাম ডাউন আন্টি, সব ঠিক হয়ে যাবে। অধরার রুমটাতে কি আমরা যেতে পারি? যাও, আমি বরং তোমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছি। আমি আর ডেভিড সোজা উপরে চলে আসলাম। অধরার রুমে আসতেই চোখ ছানা পড়া, কারণ একজন সায়েন্টিস্টের রুম এমন গোছালো হবে সেটা আশা করিনি। আন্টি কি তবে গুছিয়ে রেখেছে নাকি? কিন্তু মনে তো হচ্ছে আন্টি এই রুমে খুব একটা আছে না। তাহলে কি সব আগের জায়গাতেই আছে? নীল, অধরা কি এমন কিছু আবিষ্কার করতে চাচ্ছিল যেটার ফলে ওর প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা ছিল? আন্টির কথা শুনে তাই তো মনে হলো। না হলে এমন কোনো ইঙ্গিত কেন দিবে? সো ডায়েরি খুঁজে বের করতেই হবে আমাদের। খুঁজতে খুঁজতে ডেভিড আর আমি ক্লান্ত। একটা রুম, কোথাও কিছু নেই। রুমের পাশে মাঝে দরজা দিয়ে মেবি ওয়াশ, ওটা ভেবেই আমি এতক্ষণ রুমটা দেখিনি। ওটা কি রুম? হয়তো ওয়াশরুম।
রুমের দরজা খুলতে ডেভিড বলে, নীল, এটা ওয়াশরুম না, এটা অধরার ল্যাব। আসো। আমি জোরে হেঁটে অধরা ল্যাবে যাই। একটা বিজ্ঞানী যেমন ল্যাব থাকে, এটাও তো আর ব্যতিক্রম নয়। খুঁজতে খুঁজতে তেমন একটা কিছু পেলাম না, তবে চোখ আটকে গেল একটা পরিষ্কার থাকাতে রাখা কালো রঙে, পরিষ্কার বেশ রংচং স্বচ্ছ কালো রঙের ক্যামেরায়। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ক্যামেরাটাকে দেখছি। কি এত অজ্ঞাত আকর্ষণ যেন আমাকে মোহিত করছে। নির্বাক হয়ে চেয়ে আছি, কেমন যেন হিপনোটাইজ হতে চলেছি। হে নীল, হোয়াট হ্যাপেন্ড? আমি ডেভিডের কথা চমকে উঠি। কোনো এক অজানা ঘোরের মধ্যে ডুবতে গিয়েছিলাম। এই জিনিসটা যে এত আকর্ষণীয় হতে পারে না জানি তার মধ্যে আর কি আছে। আমি আস্তে করে বললাম, লুক অ্যাট দিস ডেভিড, এদিকে তাকো। কি ওরা চকচক করছে কালো রঙের? কালো রং হওয়ার সত্ত্বেও চকচক করছে কেন? ডেভিড কিছুক্ষণ সেদিকে তাকালো। সে মনে হয় জমে যাচ্ছে। আমি সোজা হেঁটে ক্যামেরার কাছে গেলাম। একদম নতুন রং, চকচক করছে। দেখে মনে হচ্ছে খুব একটা ব্যবহার হয়নি, মনে হচ্ছে কয়েকদিন আগেই কেনা হয়েছে। আমি হাতে নিয়ে ডেভিডের সামনে গেলাম। নীল, এসেছি ডায়েরি খুঁজতে, ক্যামেরা না। এসব ছোটখাটো ব্যাপার এরিয়া ডায়েরি খোঁজার দিকে মত দাও। 1967 DKR। আমার কথা শুনে ডেভিড রাগি চোখে তাকায়, কারণ সে ডায়েরি খোঁজার চেষ্টা করছে আর আমি ক্যামেরা নিয়ে পড়ে আছি। বাট সে পাল্টা প্রশ্ন করলো, এগুলো কি? অবাক হচ্ছে ডেভিড। এটা ভাবছিলাম কয়েকদিনের কেনা, কিন্তু না, ক্যামেরার বয়স আজ 51 বছর। কি? আর ইউ জোকিং? না ডেভিড, এই দেখো। ডেভিড আমার হাত থেকে ক্যামেরাটা নিল। আমি ক্যামেরার দিকেই তাকিয়ে আছি। কি সুন্দরই না লাগছে ক্যামেরাটা, চোখ সরানো যাচ্ছে না। কি যেন এক আকর্ষণে বারবার সেটা ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। তখনই আমার মায়ের একটি কথা মনে পড়ে। তিনি সবসময় বলতেন, নীল, যে জিনিসের বা বস্তুর উপর বেশি আকর্ষণীয়তা থাকে, বুঝে নিবি সে বস্তুর মাঝে কোনো এক বড় রকমের রহস্যতা লুকিয়ে আছে। 1967 DKR মানে ডিকে রবার্টসন। মানে হুইজি? কাম অন নীল, পড়াশোনা কি করোনি জীবনে নাকি? ইংরেজি বিজ্ঞানী ডিকে রবার্টসন, তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। কোন এক অসাধারণভাবে তিনি মারা যান। বহু আবিষ্কার লন্ডনের গ্রেট মিউজিয়ামে আছে, বাট এটা কেন এখানে? আর এতই বা কেন এত আকর্ষণ? ইয়েস, মনে পড়েছে। রবার্টসনকে ছিলেন, আর হতে পারে অধরা ওনার ফ্যান, তাই হয়তো ওনার আবিষ্কার কাছে রেখে দিয়েছেন। আমাকে দাও তো। আর মনে হচ্ছে না ডায়েরিটা এখানে আছে। চলো অধরার মায়ের সাথে কথা বলে চলে যাওয়া যাক। আমি আর ডেভিড চলে আসলাম। ড্রয়িং রুমে আসতে দেখি আন্টি মোনালিসার অধরার ছবিটা দেখছে গভীরভাবে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই আমি থেমে গেলাম। ডেভিড বলল, সামনে কেন? ডেভিড দরজার পাশে যেখান থেকে মোনালিসার ছবিটা পেড়ে এনেছি সেখানে চোখ দাও। কি আছে? ভালো করে দেখো ডেভিড। কিছুই দেখা নেই, সাধারণ একটি দেয়াল। ডেভিড, আমরা যা দেখি তা হয় না, আবার আমরা যা দেখি না তাই হয়। ভালো করে দেখো। দেয়ালের গায়ে 4টা দাগ। সব দেয়াল পরিষ্কারভাবে প্লাস্টার করা, রং টানা, বাট ওখানে দেখো কালো 2টি দাগ। তো তো মনে আছে ডেভিড, আমরা যখন প্যারিস শহরে বেকার ঘুরে বেড়াচ্ছিলাম, তখন একটি হইচইময় খবর ছড়ায় প্যারিসের এক ধনী ব্যক্তির একটি মণি হারিয়ে যায়। ঠিক হারায় না, একটি সূত্রের সাহায্যে তা বের করতে হয়, বাট তিনি তা ভুলে যান। আর পত্রিকাতে লিখে দেন যে বুদ্ধি দিয়ে তার মণিটা খুঁজে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। মনে আছে, সেদিন আমরা গিয়েছিলাম আর ওনার ডায়েরিতে ধাঁধা লেখা খুঁজে বের করে দিয়েছিলাম। তবে মণিটা কোথায় পেয়েছিলাম মনে আছে? একটি দেয়ালের কোঠরে, যেটা মাই গড, তার মানে এটা স্বাভাবিক কোনো দাগ না, এখানে কিছু আছে। মিস্টার ডেভিড, আর কোনো কথা বলিনি। মণিটা ঠিক এরকম দেয়ালের কোটরে ছিল। আমি অধরা ছবি বরাবর যেই সেই দাগের উপর টোকা দিতেই ঢপ ঢপ করে আওয়াজ হলো। বুঝলাম ফাঁকা একটি জায়গায়। আরও কয়েকবার জোরে ধাক্কা দিতেই খুলে গেল, আর তার মধ্যেই নীল মোলাটে মোড়ানো একটি মোটা ডায়েরি। আন্টি, এই যে ডায়েরি। কি এটার মধ্যে ছিল? জি আন্টি। কিন্তু আমি রোজ ছবিটা পরিষ্কার করে রেখে দেই, কিন্তু কখনো তো সেই রকম কিছু চোখে পড়ে না। সত্যি বাবা, আজ তোমরা না হলে যে কতটা টেনশনে থাকতাম। এবার আমার মেয়েকে পাবো তো? হয়তো পাবো আন্টি। আমরা তাহলে ডায়েরিটা নিয়ে যাই, আর সাথে এই ক্যামেরাটাকে নিতে পারি? ডায়েরিটা নাও, কিন্তু ক্যামেরা? অধরার খুব প্রিয় একটা ক্যামেরা।
রোজ সে পরিষ্কার করে ওর ল্যাবেই রেখে দিত। মাঝে মাঝে ব্যবহার করতে দেখতাম, তবে ব্যবহারের থেকে যত্ন করতো বেশি। ও এখন নেই, তুমি রাখতে পারো। ধন্যবাদ আন্টি, তবে আমিও যত্ন নিব। আজ আসি। আর এই কার্ডটা রাখুন, কোনো দরকারে আমাকে কল দিবেন। আন্টি আমাদের খেয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু শুনিনি, কারণ এখন আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। কোনো রহস্য উদ্ঘাটনের প্রথম সূত্র কাছে চলে এসেছে। এখন সেটার মধ্যে যে ঠিক কী আছে তা খুঁজে বের করে অধরা হারিয়ে গেছে কিনা তা বের করতে হবে। আচ্ছা নীল, তুমি কেন ক্যামেরাটা নিয়ে আসলে? জানি না, কিসের একটা আকর্ষণ ক্যামেরাটাকে ছাড়তে ইচ্ছা করছিল না, তাই দুজনে কথা বলতে বলতে বাড়ির মেইন গেটে চলে আসলাম। দারোয়ান জমির মিয়ার সামনে আসতেই সে উঠে দাঁড়ালো। আমাকে দেখে সে বলল, স্যার আপনি কিভাবে জানলেন আমি কাল সকালে দাঁত ব্রাশ করি নাই? তোমার চোখের দুই কোণে এখনো সকালের নোংরা লেগে আছে, তাই আর কি। জমিন মিয়া হলদে দাঁতগুলো বের করে হেসে দিল। আমরা চলেই আসছিলাম, ঠিক তখনই জমিন মিয়া হেসে হেসে বলল, স্যার আমাকে একটা ছবি তুলে দিবেন? তুলবে? আচ্ছা, ওকে ঠিক করে দাঁড়াও। আমি জমিনের একটি ছবি তুললাম অধরার ক্যামেরা দিয়ে। অ্যান্টিক ক্যামেরা, বহু পুরনো একটি ক্যামেরা। আমি আর ডেভিড বাড়িতে চলে আসলাম। দুপুরের খাবার খেয়ে আমি আর সায়েন্টিফিক পরীক্ষা করে ঘরে ঢুকলাম। নীল, এটা দেখো। ডেভিডের কথা সেদিকে তাকালাম। দেখলাম কালো রঙের বাদুরটি কেমন লালচে রং হয়ে একদম ছোট হয়ে গিয়েছে। আরও বেশ অবাক হলাম, বাদুরটি ঠিক গলার পাশে দুটি দাগ। নীল, বুঝতে পারছো ডাক্তার কিসের? কামড়ের? ইয়েস ব্রো, কামড়ের দাগ। কি? তবে কি এটা মানুষ ছিল? হোয়াট দ্য হেল! তিব্বতের সেই ড্রাকুলা এখানে? আমি আর ডেভিড অবাক চোখে বাদুরটার দিকে তাকিয়ে আছি। কোনো এক কাহিনী তো আছেই। কি করব? একসাথে দুটো রহস্য, অধরা নিখোঁজ আর ভ্যাম্পায়ার বাদুরের এভাবে উদয় হলো। জানি না কি মনে হলো, বাদুরের ডিএনএ পরীক্ষা করেই আমরা দুজনেই অবাক। আমাদের সন্দেহই ঠিক। ও মাই গড নীল, এটা তো আসলেই কোনো বাদুর না। ডেভিড, এটা মানুষ, তবে তাকে ভ্যাম্পায়ার কামড় দিয়েছে। ও নো! বাংলাদেশের রক্তচোষা কোন ড্রাকুলার হাতে পড়তে চলেছি আমরা? জানি না, তবে আমাদের সব কিছু ভাবতে হবে, খুঁজতে হবে, বেরও করতে হবে। এখন চলো দুজনে মিলে ডায়েরিটা পড়া যাক। সেদিন সারা রাত আমরা অধরার ডায়েরি পড়েই কাটিয়ে দিয়েছি। তেমন কিছুই নেই। কখন কোন সময় কি আবিষ্কার করবে সেসব আগে থেকেই সে লিখে রাখত। তবে শেষের দিকে কয়েক পৃষ্ঠা পড়তে যে অবাক হই। সেখানে লেখা, আমি জানি আমি একজন আবিষ্কারক। আমার মাথায় আবিষ্কারের নেশা সবসময় ঘোরে। তবে এবার বিশ্বকে তাক লাগিয়ে দেব একটি নতুন কিছু আবিষ্কার করে। জানি না সেটা ঠিক হবে কিনা, তবে তার জন্য আমাকে যেতে হবে নির্জনে কোনো এক ফাঁকা জায়গাতে। হতে পারে সাহারা মরুভূমি, হতে পারে বাংলাদেশের বান্দরবন এলাকাতে, হতে পারে ভারতের আসামের কোনো এক নির্জনে বা কোনো গুহাতে আমাকে যেতে। তবে ঠিক করেছি বাংলাদেশের সীমান্ত এলাকাতে গুহাতে যাব নতুন কিছু করতে। প্রকৃতির সাহায্য করবে। আর কিছু লেখা নেই। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বিকট শব্দে মোবাইলটা বেজে উঠল। আমি ধরফর করে উঠলাম। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। হ্যালো নীল, আমি অথরার মা। কণ্ঠে তার উৎকণ্ঠা ফুটে উঠেছে। আমি চুপ করেই বসে আছি। মোবাইল কানে রেখে উনি তাড়াতাড়ি বলল, নীল, একটা খারাপ খবর আছে। জি আন্টি। আমার বাড়ির দারোয়ান জমিয়া মারা গেছে। বিভৎসভাবে বাড়ির পাশের রাস্তার কাছে তার লাশ পাওয়া গেছে। কি? কিভাবে? জানি না বাবা, তোমরা আসো প্লিজ। আমি আর ডেভিড একটু পরই বের হলাম। অধরাদের বাড়ির সামনে আসতেই পুলিশ আরও কিছু লোকজন ঘিরে রেখেছে সব। আমরা সেখানে যেতে ইংলিশম্যানকে দেখে সবাই আমাদের দিকেই চেয়ে আছে। ভিড় ঠেলে আমরা উক্ত জায়গাতে গেলাম। জমিরের লাশ দেখেই গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। কি বিভৎসভাবে সে পড়ে আছে। চোখে মুখে যেন কিসে সে খাবলে মাংস তুলে নিয়েছে। কি সাংঘাতিক দেখতে। নীল, এটা কি রকমের মার্ডার? জানি না তো, মনে হয় বহুদিনের রাগ মনের আশ মিটিয়ে তাকে মেরেছে। কাল তো ঠিকই ছিল, হঠাৎ এভাবে কেন সে মারা যাবে? প্রশ্নগুলো নিয়ে মাথায় অনেক টেনশন চলে এসেছে। অধরা নিখোঁজ, ড্রাকুলার উৎপত্তি, আবার জমির মিয়ার এরকম অস্বাভাবিক মৃত্যু। কি হচ্ছে কি এসব? সব যেন গোলমেলে লাগছে। এসব ভাবতে ভাবতেই বাড়ির দিকে আসলাম।
আন্টির সাথে দেখা করে বাড়িতে আসতে বিকেল হয়ে গিয়েছে। গেটের কাছে আসতেই ডেভিড বলল, বিড়াল পুষ নাকি তুমি নীল? না তো, কেন? তাহলে এটা কার বিড়াল? আসা অব্দি তোমার বাড়ির গেটের কাছে থাকে সবসময়। কি সুন্দর দেখতে দেখো। ও, এটা এটা তো আমাদের বাড়ির পাশের বাড়ির এক দাদুর বিড়াল। ছোট থেকেই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায়। ও নীল, একটা ছবি তোলো তো। ফোনে তুলব না, ক্যামেরা থাকতে আবার কিসের ফোনে ক্যামেরা? ওকে কোলে নিয়ে দাঁড়াও, আমি ক্যামেরা নিয়ে আসছি। ডেভিডকে কথাটি বলেই বাড়ির মধ্যে চলে আসি। দৌড়ে এসে ক্যামেরা হাতে নিয়ে আবার বাইরে বের হলাম, যে দেখি ডেভিড বিড়ালটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ডেভিড, রেডি? ইয়াস, তোলো তাড়াতাড়ি। ওকে, দাঁড়াও তাহলে। ও, তোমাদের যা লাগছে না, অনেক কিউটি। তোলো না তাড়াতাড়ি। ওকে ওকে, রেডি? এই এই তো। আমি ক্যামেরার বাটনে চাপ দিতে যাব, তখনই ডেভিড ছোট্ট করে একটি রাগী দৃষ্টি নিয়ে চিৎকার করে আমার দিকে তাকালো। আমি ওর দিকে তাকাতেই বলল, ধ্যাত, অসহ্য। এমন বিড়াল দেখি নাই। যখনই তাকে নিয়ে ছবিটা তুলতে গেছি তখনই ইস্যু করে দিল। ধুর, ওর ছবি তুমি একাই তোলো, না হয় তুমি দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। আরে না না, আমি তুলবো না। আমার এইসব প্রাণী ধরলে কেমন সুরসুরি লাগে। এর থেকে তুমি ভিতরে যে ড্রেস চেঞ্জ করো, আমিও ছবি তুলি। আমার কথা শুনে ডেভিড বিড়ালটিকে নামিয়ে চলে যায়। আমি তখনই ছবি তুলে নিই। বেশ লাগছে দেখতে ক্যামেরাতে। এত সুন্দর ছবি উঠছে দেখলেই মনের প্রতি ক্যামেরার প্রতি ভালোবাসা চলে আসছে। ছবি তুলে আমিও ভিতরে চলে গেলাম, আর বিড়ালটি সেখানেই রয়ে গেল। নীল, বুঝতে পারছি না কিভাবে কি শুরু করব। অধরাকে খুঁজবো নাকি ড্রাকুলার খুঁজবো? রাতের খাবারকে দুজনেই ব্যালকনিতে বসে আছি। তখনই ডেভিড কথাটি বলল, প্রথমে যা ভাবছিলাম এই অধরার কেসটাকে নিয়ে, এখন তার সাথে আরও একটি কেস জুটে গেছে। তার উপর অজানা এক আতঙ্ক। জমিরকে ওভাবে মারা, আবার ড্রাকুলার আছে, তাও আবার মানুষ। কি যে হবে দেশে বুঝতে পারছি না। মানুষকে তবে আরও ভ্যাম্পায়ার হয়ে যাবে। কথা বলছো না যে? না মানে ভাবছি। ভেবে আর কি হবে? কাল থেকে আমরা অধরাকে খুঁজতে বের হব। তোমাদের দেশে গুহা আছে, এমন সব জায়গাতে আমাদের খোঁজ চালাতে হবে। এখানে যদি না পাই তবে আরো বহু দূর খুঁজতে হবে। ডেভিডের কথা শুনে বোনটা কেমন যেন করে উঠল, কারণ অধরাকে দেখি না। খুব ভালো লাগতো মেয়েটাকে দেখতে, গোলগাল চেহারা। সায়েন্টিস্ট হয়েও কোনো প্রকার গোমরা হয়ে কথা বলতো না, হাসি খুশি দেখতে। প্রথম দেখাতেই মনের অনুভূতিগুলো কেমন নেড়ে চেড়ে উঠতো। আর সেই অধরাকে আমি খুঁজে বের করতে পারবো না, সেটা কি হয়? ডেভিড, কাল এটাই করতে হবে। অধরাকে আগে খুঁজে বের করতে হবে, তারপর বাদুর রহস্য, তারপর জমিরের মৃত্যুর কারণ কি, সব সব খুঁজে বের করতেই হবে। ডেভিডের হাসি দেখলে আমার ভয় করে, কেমন যেন বিক্ষুব্ধ। দেখলে মনে হয় ডেভিডকে আসলে জীবিত প্রাণী, কিন্তু ওর চালচলন তা প্রকাশ করে না। স্বাভাবিক হয়ে কথা বললেও হাসিটা যেন প্যারালাল থেকে আসছে মনে হয়। কতবার বলেছি এভাবে না হাসতে, কিন্তু সে হাসবেই। তুমি যাও, আমি পরে যাচ্ছি। আর ভয় নেই, আমি এবার বাদুর দেখলে তোমাকেই ডাকবো। গুড নাইট। আমি কথা শেষ করে ইজি চেয়ারে বসলাম, বেশ আয়েশ করে। ডেভিড আর কিছু না বলে সোজা হেঁটে রুমে চলে যায়। আমি অধরার ডায়েরি পড়তে লাগলাম। কখন যে অনেক রাত হলো বুঝিনি। হঠাৎ বৃষ্টি শুরু হলো আবার কালকের মতো করে। আমি কাজ নামিয়ে দিলাম। আমার একতলা বাড়ি থেকে পাশের সেই দাদুর দুইতলা বাড়ির দ্বিতীয় তলা বেশ ভালোভাবেই দেখা যায়। দুইতলার কোণার রুমে থাকেন দাদু, রোজ ঘরের বাতি জ্বালিয়ে বই পড়েন গভীর রাত অব্দি। আমি সেই দিকে চেয়ে আছি, হঠাৎ খ্যাক খ্যাক শব্দ শুনলাম। দাদু তার রুমের জানালার পর্দা তুলে বাইরে তাকালো। তখনও শব্দটা হচ্ছে, মনে হচ্ছে কে যেন বেশ চিৎকার করছে। মানুষের চিৎকার না, তবে দাদু দেখার চেষ্টা করছে যে কোথায় হচ্ছে এমন। তারপর তিনি পর্দা নামিয়ে চলে গেলেন। তার কিছুক্ষণ পর চিৎকারও থেমে গেল। আমি কাজ দিয়ে বাইরে তাকালাম, সেরকম কিছু চোখে পড়েনি। ও আমার মিউ, তোর এটা কি হলো? কে মারলো তোকে এভাবে? কথাটি শুনে চমকে উঠি। এটা পাশের বাসার দাদুর গলা। জোরে জোরে তিনি কথা বলছেন, কিন্তু কেন? আর মিও মানে দাদুর বিড়ালের নাম মিও? ওর আবার কি হলো? কে মারলো? আমি বিড়ালটিকে খুব আদর করতাম, তাই তাড়াতাড়ি বের হলাম দাদুর বাড়ির দিকে। দাদুর বাড়িতে যখন ঢুকলাম দেখে ওনার গেটের পাশে মিও পড়ে আছে। দাদু কান্না করেই দিয়েছে। আমাকে দেখেই দাদু বলল, নীল, তুই বল, মিউ কি কারো বাড়িতে গিয়ে খাবার চুরি করে? কত ভালো স্বভাবের ও, সারাক্ষণ তোর বাড়ি আর আমার বাড়িতে আসা যাওয়া করে। কিন্তু দেখ, সে সন্ধ্যা থেকে এসে আমি ডাকার পরও আমার কাছে না এসে বাইরেই ছিল। আর দেখ কে তাকে মেরে ফেলেছে। আমি দাদুর কথা শুনে কিছুই বললাম না, কারণ ততক্ষণে আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে।
মিওর মৃতদেহটা দেখে আমার যেন চোখের পলকও পড়ছে না, কারণ মিও ঠিক সেই জমিরের মতো করেই মরে পড়ে আছে। চোখে মুখে সারা গায়ে মাংস খুবলে নেয়া, হৃৎপিণ্ড থেকে তার হৃৎপিণ্ড বের করে নেয়া। কি বিভৎস দেখতে লাগছে মিওকে, কিন্তু কেন? এটা কি করে সম্ভব? জমিরকে না হয় মারছে, হয়তো কোনো কারণ থাকবে, তবে মিওকে কেন মারবে? কি কারণ থাকবে? আর দুজনেই মৃত্যু সেম, কি কারণ হবে? কি রহস্য হবে? না, মাথাটা গোলাচ্ছে। আমি আর দাঁড়ালাম না, সোজা চলে আসলাম ড্রয়িং রুমে। এসে সোফাতে বসলাম। সারা শরীর আমার ঘেমে গেছে। ড্রয়িং রুমের এক পাশে একটি কাচের টেবিল, টিভি রাখা। টিভির দিকে চোখ যেতেই সেই টেবিলে রাখা ক্যামেরার দিকে চোখ গেল। শীত দ্বারা পেয়ে যেন মনে হলো শীতল কিছু চলে যাচ্ছে। হাত পা কাঁপতে লাগলো, কারণ জানি না কেন মনে হচ্ছে ওই দুটো মৃত্যুর কারণ এই ক্যামেরাতে তোলা ছবি। সূত্র থেকে বলা যাচ্ছে জামিরকে আমি ছবি তোলার পর তার ঠিক রাত 3টা বাজার সময় সে মারা যায়। কাল রাতে মিওর চিৎকার শুনেছি ঠিক একটা গভীর সময়, যা হিসাব করলে দেখা যায় রাত 3টা। তবে কি ক্যামেরাটি কোনো সাধারণ ক্যামেরা নয়? ইটস এ কিলার ওয়ে। না না, আমার পরীক্ষা করতে হবে। ক্যামেরাটা নিয়ে আমি বাইরে বের হলাম দৌড়ে। এই এলাকাতে আমার একজন শত্রু আছে। শত্রু বলতে সবার শত্রু, যে কিনা নিজ জাতির লোকদের অপমান করে, কষ্ট দেয়, ভিক্ষুক দেখলে পেটায়। আমি দৌড়ে ওনার বাড়ির পাশে আসলাম। লোকটির নাম রমেশ। রমেশ এই সময় বাজারে যাবে, ওর বাড়ির পাশের গলি দিয়ে। আমি যেই গলির ঠিক মুখের কাছে দাঁড়িয়ে রইলাম, একটু পর দেখলাম রমেশ আসছে। আমি গলির একটু ভিতরে ঢুকলাম, কেউ নেই। উনি আসতে আমি ছবি তুলে নিলাম। কি নিখুঁত ছবি, কোনো খুঁত নেই, যেন সৌন্দর্য সব এই ছবিতে ঢেলে দেওয়া হয়েছে। কি ব্যাপার নীল, তুমি আমাকে না বলে ছবি তুললে কেন? রমেশ ভাই, চিন্তা করবেন না, আপনাকে ছবিতে বেশ মানাচ্ছে। আসলে নতুন ক্যামেরা কিনেছি তো, তাই ভাবলাম আপনার একটা ছবি তোলা যাক। ও ঠিক আছে, যাও তোমার কাজে যাও। আমার কাজ শেষ, আমি সোজা চলে আসলাম নিজের বাড়িতে। ডেভিডকে ডাকলাম। ওকে, এ ব্যাপারে কোনো কথা বললাম না এখন। সময় আসুক তাকে সব জানাবো। এখন কেবল অপেক্ষার পালা। আজ না হয় একটু বাড়িতেই থাকি। যদি আমার ধারণা সত্যি হয়, তবে এই ক্যামেরা আমার লাগবেই, রেখে দিতে হবেই হবে। নীল, আজ একটা ব্যাপার খেয়াল করছো? সন্ধ্যা হয়ে গেছে। আমি আর ডেভিড ব্যালকনিতে বসে আছি, এই যে চেয়ারে হেলান দিয়ে। দুজনে চুপ হয়ে হেলান দিয়ে আছি। নীরবতা ভেঙে ডেভিডই প্রথম কথা বলল। আমি ঘাড়টা ঘুরিয়ে আস্তে করে বললাম, কি ব্যাপার? খেয়াল করবো আবার? আচ্ছা নীল, তোমার কি হয়েছে বলো তো? আজকাল অনেক কম কথা বলো আর ভুলে যাচ্ছ সব। কি সমস্যাটা কি তোমার? আমি ডেভিডের হালকা রাগের সংমিশ্রণে ঝাড়ি শুরু কয়েক লাইন বকা শুনে সামনের দিকে তাকিয়ে শব্দহীন এক মুচকি হাসি দিলাম। আমার হাসি দেখে ডেভিড এখন হয়তো আরও বিরক্ত হয়েছে, কারণ সে জানে আমি এমন হাসলে তার প্রশ্নের উত্তর দিব না। আমি আবারও আস্তে করে বললাম, আই ডোন্ট নো, আপনার কি হলো? থাক, জানা লাগবে না, আমি বলছি। আজ খেয়াল করেছো কি, মেয়েও একবারও তোমার বাড়ির গেটের দেয়ালে আসেনি? আমি তো এটা সেই সকালে চা খেতে খেতে ভাবছি যে মেয়ের কি হলো, একবারও তো দেখলাম না। আচ্ছা তুমি কি জানো মেয়ের কি হয়েছে? আমি ডেভিডের কথায় আজ শোয়া থেকে ধুম করে সোজা হয়ে বসে গেলাম। মিওর কথা শুনে মনে পড়ে গেল ভোরের সকালে দেখা মিওর মৃতদেহটা। তখনই সারা গায়ে যেন কেমন হিমপ্রবাহ বয়ে গেল, কারণ গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। আমি ডেভিডের দিকে তাকালাম। ডেভিড আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই মনে পড়ল জবির মিয়ার মৃত লাশটার কথা। কি বিভৎস সবগুলো, দেখলে যেন চোখ আর সেদিকে তাকাতে চায় না। হে নীল, হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ, জানি না কি হলো আমার, কেন জানি না ডেভিডকে ক্যামেরার ব্যাপারে বলতে ইচ্ছে করছে না। ক্যামেরাটা আমার কাছেই থাকা ভালো মনে করছি, কারণ অন্য কেউ জানলে হয়তো সমস্যা আরও হতে পারে। তাই ডেভিডকে বললাম, আরে তাই তো ডেভিড, আমি তো খেয়াল করিনি যে মিও আজ সারাদিন আমাদের এখানে আসেনি। আসলে অধরাকে কিভাবে খুঁজবো, ড্রাকুল আর বাদুরের উৎপাত, এইসব ব্যাপারগুলো ভাবছিলাম, তাই আর কি খেয়াল করিনি। বুঝলাম। আচ্ছা থাকো, কফি বানিয়ে আনি। ডেভিড কথাটি বলেই চলে গেল ভিতরে। আমি উঠে দাঁড়ালাম, দৌড়ে টিভি রুমে যে ডেস্ক থেকে ক্যামেরাটা নিয়ে আবার ব্যালকনির ইজি চেয়ারে এসে বসলাম। আবার হাত দুটো যেন কাঁপছে, কারণ এটা সাধারণ ক্যামেরা নয়, এটা একটি মৃত্যুর রাস্তা। আর মাত্র 6 ঘন্টা। ধর, কখন যে 3টা বাজবে। কেন 3টে বাজলে কি হবে? আর এই দিয়ে তুমি 17 বার তোমার হাত ঘড়িটা দেখেছো, কি হচ্ছে কি আমাকে বলবে তোমার? হ্যাঁ, আমি ডেভিডের কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ মুখ ফুসকে কখন যে অব্যক্ত কথাগুলো বলে ফেলেছি বুঝতেই পারিনি।
রামেজার ছবি তোলার পর মনটা কেমন অস্থির অস্থির করছে। যাই করি না কেন শাস্তি লাগছে না। ওনার ছবি তোলার পর কতবার যে ঘড়ি দেখেছি তার ঠিক নেই। তবে এটা ডেভিড খেয়াল করেছে। আমি বললাম, আচ্ছা ডেভিড, ব্ল্যাক ম্যাজিক দিয়ে তো মানুষকে তিলে তিলে মারা হয়, তাই না? আমি ক্যামেরাটি গলায় ঝুলিয়ে কফির মগ হাতে নিলাম। ডেভিড চুমুক দিয়ে আবার বলল, কেন নীল, আজ হঠাৎ এই প্রশ্ন? না মানে খেয়াল করেছিলে জামির মিয়ার লাশটি কেমন হয়েছিল? হ্যাঁ, বাট হোয়াট ডু ইউ মিন? আমার মনে হয় তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল। আরে না নীল, যদি তাকে কেউ কালো জাদু করতো তবে সে স্বাভাবিকভাবে কাজে আসতো না, কাজ ঠিক করে করতে পারতো না। কালো জাদু করবে ডেভিড? কি, কার উপর করব? তা জানি না কার উপর, তবে কালো জাদুর সরঞ্জাম রেখে দিয়ে গেছে। না নীল, এতে শয়তানের দেবতা রেগে যাবে। দরকার নাই সব প্যারানরমাল ওয়ার্ডের বাসিন্দাদের ডেকে। চলো খেয়ে নেই। যাও, আসছি। ডেভিড চলে গেল। বেকার বক বক করলাম ওর সাথে, কারণ কথা ঘুরিয়ে নেওয়ার জন্য অন্য প্রসঙ্গ নিয়ে আলাপ করছি। ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে ডেভিড বলল, আমার থেকে তুমি কিছু একটা লুকাচ্ছ নীল, আমি তোমাকে ঠিকই চিনি। যাই হোক, বলতে না চাইলে থাক, জোর করবো না, আসো খেয়ে নেই। ডেভিড আবার ব্যালকনিতে এসে কথাটি বলেই চলে গেল। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ক্যামেরাটা গলা থেকে নামিয়ে হাতে নিলাম। দেখতে বেশ লাগছে, তবে কিভাবে যে এটা আবিষ্কার করা হয়েছে সেটা মাথায় আসছে না। কি এমন আছে এটার মধ্যে যার কারণে এটা রহস্য? আর ক্যামেরাটা আনার পর বেশভাবে লক্ষ্য করেছি আমার কেমন যেন সবকিছুতে বিরক্ত লেগে যাচ্ছে, সবকিছুর উপর রাগ চেপে বসছে। কিন্তু কেন? হিপনোটাইজ হচ্ছি নাকি আমি? এখন রাত 12টা বাজে, ডেভিড ঘুমোচ্ছে। আমি ব্যালকনিতে এসে ক্যামেরা গলাতে ঝুলিয়ে আধা শোয়া হয়ে আছি। কেমন যেন অস্থিরতা কাজ করছে। একবার মনে হচ্ছে রমেশকে যে সব বলি তাকে হয়তো বাঁচাতে পারবো, অকারণে তাকে মারছি। ঠিক তখন আবার মনে হচ্ছে, ধুর, ও মরলে ভালোই হবে, সবাই সুদ থেকে দূরে থাকতে পারবে মানুষগুলো, মরলে মরুক। আহ কি যন্ত্রণা, আহ কি কষ্ট, আমার কলিজাটা যেন বের হয়ে যাচ্ছে। কেউ তো আমাকে বাঁচাও, মরার সময় কি এত কষ্ট হয়? আমার কলিজাকে কি বিভৎস করে টেনে বের করছে। কেউ কি আছো? আমাকে বাঁচাও প্লিজ, আমি এখন থেকে ভালো কাজ করব। আমি ধরফর করে উঠলাম, চারিদিকে চোখ বুলিয়ে নিলাম। নিজেকে নিজের বাড়ির ব্যালকনি চেয়ারে দেখছি। হ্যাঁ, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝিনি। স্বস্তির একটি নিঃশ্বাস নিয়ে হাত ঘড়িটার দিকে তাকালাম। মুখটা তখনই ধক করে কেঁপে উঠল। ঘড়িতে বাজে এখন রাত 2:30, মানে আর বাকি আছে মাত্র 30 মিনিট। আমি আর বসলাম না, সোজা দৌড়ে আমি ক্যামেরাটা নিয়ে বাড়ি থেকে বের হলাম। উদ্দেশ্য রমেশের বাড়ি। 20 মিনিট পর আমি রমেশের বাড়ির সামনে আসলাম। একতলা বাড়ি, বাড়ির সামনে ফুল বাগান বড় করে। আমি আবারও হাত ঘড়ির দিকে তাকালাম। আর মাত্র 2 মিনিট বাকি আছে। আমার সারা শরীর ঘেমে গেছে। আমি থর থর করে যেন কাঁপতে লাগলাম। ঠিক তখনই স্বপ্নে যা যা শুনতে পাচ্ছিলাম তাই আবার শুনতে পেলাম। তার মানে আমার সন্দেহটাই ঠিক হলো, এসব মৃত্যুর কারণ তবে ক্যামেরা। আমি দারোয়ানকে বলে রমেশের বাড়ির ভেতরে আসলাম দৌড়ে। রমেশের ঘরে আসতেই দেখলাম রমেশের হৃৎপিণ্ডটা নিচে থেকে বের হয়ে যাচ্ছে। সারা গায়ে কাটা ছেঁড়া দাগ, গামছি দিয়ে যন্ত্রণাদায়ক এক নৃত্য। ওর বউ হাউমাউ করে কাঁদছে। আমি চলে আসলাম সেখান থেকে, বাড়ির দিকে যাচ্ছি আর ভাবছি কি করা যায় ক্যামেরা নিয়ে, কারণ এটা মৃত্যুর একটি জাল। একা একা হাঁটছি, আমার হাত পা কাঁপছে, ঘেমে নে সার। বুঝতে পারছি না আমার এখন কি করতে হবে। ডেভিডকে কি সব জানাবো? যদি সে জেনে ক্যামেরা নিয়ে আরো ভয়ঙ্কর কিছু করে, জানি না কি হবে। তবে এমন ক্যামেরা না থাকাটাই হয়তো ভালো হবে। নীল, এই নীল, তাড়াতাড়ি উঠে পড়ো, দেখো পত্রিকাতে কি লেখা হয়েছে। আমি তোমাদের বাংলা ভাষা ঠিক উচ্চারণ করে পড়তে পারছি না। আমি ডেভিডের কথায় ধরফর করে বিছানা থেকে উঠলাম, চারিদিকে চোখ মিলে তাকালাম। রুমে শুয়েছিলাম, তবে রাতের ওই কালো ঘটনার পর বাড়িতে এসেই শুয়ে পড়েছিলাম। সবার সাথে সাথে ঘুমটা চলে আসে। হ্যাঁ নীল, হোয়াট হ্যাপেন্ড? এমন ঝিম ধরে বসে আছো কেন? পত্রিকাটা দেখো না? ওকে ওয়েট, আমি ফ্রেশ হয়ে আছি। আমি এক প্রকার দৌড়ে বাথরুমে গেলাম। যখন ফিরে এলাম তখন আমার চোখ অবাকের দৃষ্টিতে চেয়ে আছে, কারণ ডেভিডের হাতে সেই কালো ক্যামেরা। ডেভিড, ওটা ওখানে রাখো। কেন? কেমন যেন মায়া লেগে যায় দেখলে, কেমন যেন হিপনোটাইজ হয়ে যেতে হয় ক্যামেরাটা দেখলে। যে জিনিস যত আকৃষ্ট করে সেই জিনিসের ক্ষতির পরিমাণ বেশি থাকে। ঠিক বুঝলাম না। ছাড়ো এসব, দেখি পত্রিকাতে কি লেখা। আমি ডেভিডের পাশ থেকে পত্রিকাটি নিয়ে জোরে পড়লাম। সেখানে হেডলাইনে বড় বড় করে লেখা,
আবারও সেই একইভাবে আরও একটি খুন, সে একই পদ্ধতি। খুনি তার রাগ নিয়ে যেন খুন করছে। আমি নিউজটা পড়ার পর নিচে ছবিটা দেখলাম। ছবি দেখে আমি আটকে উঠি, কারণ ছবিটা ছিল রমেশের। আমি সাথে সাথে ক্যামেরাটি নিলাম ডেভিডের থেকে, সোজা আলমারির মধ্যে রেখে দিয়ে ডেভিডের সামনে আসলাম। নীল, তোমার কি হয়েছে? কিছু না ডেভিড, চলো আমরা অধরাকে খুঁজে বের করতে হবে। ইটস এ গুড জব, লেটস গো ব্রাদার। আমি আর ডেভিড অধরাকে খুঁজতে বের হওয়ার জন্য রেডি হচ্ছি। জানি না ঠিক কোথায় যাব, তবে ঠিক করেছি পাহাড়ি অঞ্চলের দিকে যাব। প্রথমে রাঙামাটি যাব, সেখানে না পেলে অন্য কোথাও খুঁজব। তাই কাপড় চোপড় গোছানোর জন্য আলমারিতে হাত দিতেই সেই ভয়ঙ্কর ক্যামেরাটি আমার চোখে পড়ল। জানি না কি মনে করে সাথে নিলাম। গোছানো শেষ আমাদের, সবকিছু ঠিকঠাক করে বাড়ি থেকে বের হচ্ছে। এমন সময় পুলিশ কমিশনার পুলিশ নিয়ে হাজির। আমার যেন সারা শরীরে কাঁপুনি হয়ে গেল, কারণ এখন পুলিশ দেখলে আমার ভয় করছে। এর কারণ আমার দ্বারাই খুন হয়েছে। নীল সাহেব, কোথাও যাচ্ছেন নাকি? মিস্টার আজাদ, আমরা অধরাকে খুঁজতে বের হচ্ছি। কবে শেষ হবে আপনাদের মিশন? কেন বলুন তো? না মানে আমরা চাচ্ছিলাম আপনার কাছে একটা রহস্য উদ্ঘাটনের জন্য। বীভৎস খুনের রহস্য বের করে দিতে হবে, তাই তো? ইয়েস। আমি হা হয়ে গেলাম। কথা বলতে বলতে আমি খুনের ওই ব্যাপারে বলেই ফেলেছি, কারণ আমি নিজেই তো এটা সাক্ষী। আপনি কি করে জানলেন মিস্টার নীল? না মানে আজ পেপারে পড়েছিলাম, সেখানে লেখা ছিল পুলিশ কারণ খুঁজে বের করতে পারছে না, তাই ধারণা করে বললাম আর কি। বাহ, বেশ বুদ্ধিমান তো আপনি। তো আমরা এখন যেতে পারি মিস্টার আজাদ সাহেব? অফিসার গোমরাভাবে চেয়ে রইলেন। আমি ওনার জবাবের অপেক্ষা করতে লাগলাম। জানি না কি ভাবলেন, তবে বেশ গম্ভীর চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সরি মিস্টার নীল সাহেব, আপনারা এখন যেতে পারবেন না। আমার মন বলছে আপনি একমাত্র ব্যক্তি যে এই খুনের রহস্য বের করতে পারবেন। সো আপনারা ভিতরে যান। যতদিন এটা শেষ না হয় এখানেই থাকতে হবে। প্লিজ থাকুন। আমি অফিসারের কথা শুনে চুপ হয়ে গেলাম। কেন জানি না আমার বেশ ভয় হতে লাগলো। পুলিশদের চাহনি কেমন যেন বিদ্ঘটে। আমি ডেভিডকে বিষয়টা বলবো বলে ওর দিকে ফিরতেই দেখি ডেভিড একটি বড় শিশু গাছের দিকে তাকিয়ে আছে। আমি ওর দৃষ্টি লক্ষ্য করে সেদিকে তাকাতে আমার চোখ ছানা পড়া, কারণ শিশু গাছের ঠিক মাছের ডালে দুটো বাদুড় ঝুলে আছে। কি হলো নীল সাহেব, কিছু বলুন। ও হ্যাঁ, ওকে, যাচ্ছি না আজ, তবে উপর থেকে অনুমতি নিয়েই যাব। ওকে, আসি। অফিসার চলে গেল। আমি আর ডেভিড আবারও সেদিকে তাকালাম। কেমন যেন ভয় হতে লাগলো। এর কারণ বাদুড় দেখে নয়, বাদুড়ের চাহনি দেখে। দূর থেকে দেখলেও কেমন দৃষ্টি নিয়ে চেয়ে আছে। আকার আকৃতি দেখে স্বাভাবিক বাদুড়ই লাগছে। হে নীল, লুক অ্যাট দিস, দেখো বাদুর। জানি, এমনি বাদুড়। নো মিস্টার নীল, নাও, ইটস নট আ নর্মাল ড্রাকুলার। গো। কথাটি শেষ করে ডেভিড বাড়ির দিকে ছুটে চলল। আমি তার পিছনে দৌড়ে আসলাম। কোথাও না থেমে সে সোজা আমার ছোট্ট ল্যাবের দিকে যেতে লাগলো। সেখানে যেতেই সে একটি বোয়াম বের করে দেখালো, আর সেই বোয়ামে ছিল মরা সেই বাদুড়, যা ডেভিড প্রথম দিন এসেই গুলি করে মেরেছিল। দেখো, এটা সেই বাদুর যার শরীরে আমরা মানুষের ডিএনএ পেয়েছি, যা কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল। মানুষের ডিএনএ মিশ্রিত বাদুর দেখেছিলাম আমি প্রথম তিব্বতের শহরে, কিন্তু সেখানে সব ধ্বংস করে দিয়েছিলাম আমরা। আর বাদুরের দাঁতগুলো ছিল আলাদা। এই দেখো, এর দাঁতগুলো কি বড়। আর ঠিক এই গাছে এই রকমের বাদুর আছে আমি দেখেছি। আমি শিওর নীল ওগুলো রক্তচোষা। তো এই বাদুরের রক্ত আর বডি চেক করে দেখলে পাওয়া যায় এদের শরীরে এক ধরনের তরল জাতীয় পদার্থ রয়েছে, যার জন্য এরা যাকে কামড়াবে তারাই ঠিক 24 ঘন্টা পর একই রকম বাদুর হয়ে যাবে। ও মাই গড! আমি ডেভিডের কথা শুনে বোবা বনে গেলাম, কারণ যদি তিব্বতে এই বাদুরের প্রথম উৎপাত শুরু হয়, আবার সেখানকার মানুষ সব ধ্বংস করে, তবে এ বাদুর বাংলাদেশে কেন, কি করে আসছে এখানে? আর আশেপাশে তো আরও দেশ আছে, কই কোনো নিউজে তো অন্য দেশের কোনো খবরে বাদুর নিয়ে কথা হচ্ছে না, তাহলে আমাদের দেশে কেন? বড় একটি রহস্য আছে। ভয়ঙ্কর ব্যাপার করতে চলেছে। আজ রাতে আমরা বাড়ি থাকবো নীল, গাছের নিচে। কেন? পরীক্ষা করতে। যদি ড্রাকুলার হয় তবে সে আমাদের কামড় দিতে আসবেই। যদি সত্যি কামড়ে দেয়? না দেবে না, আমরা আড়ালে থাকবো। মানুষের রক্তের গন্ধ বেশ দূর থেকে অনুভব করতে পারে রক্তচোষা প্রাণীরা। যদি কামড় দেয় তো কোনো অ্যান্টিডোট নেই ডেভিড। তবে আমার কাছে এক ধরনের গ্যাস আছে, যা ছড়ালে বাদুরগুলো কিছু সময়ের জন্য অন্যমনস্ক হয়ে পড়বে। তখনই ধরে পরীক্ষা করে দেখতে পারবো। ওকে, এখন রাত 9টা। আমি আর ডেভিড গাছের নিচে দাঁড়িয়ে আছি। তখনই শুনলাম ক্যাক শব্দ করে ডেকে ওঠা বাদুরের ডাক। গাটা চমকে উঠল।
ডেভিড আমার হাত ধরে দাঁড়ালো। আমার তাকিয়ে আছি ওদের দিকে। ওরা সেখানেই ঝুলে আছে। আরও খানিকটা সময় পার হতেই একটি বাদুড় উড়ে বেড়াতে লাগলো এ ডাল থেকে ও ডালে। এরপর দুইটা বাদুড় যখন উড়তে উড়তে নিচের দিকে আসতে লাগলো, তখনই ডেভিড বলল, এবার রেডি হনিল, বাদুর দুটো আমাদের দেখে ফেলেছে। একটা আমার দিকে আর একটা তোমার দিকে আসছে। মুখে রুমাল পেঁচে নাও ফার্স্ট। কোনো কথা বললাম না। ডেভিড যা বলল আমি তাই করলাম। বাদুড় দুটি কাছে আসতেই ডেভিড গ্যাস দিয়ে সেদিকে স্প্রে করে দিল। সাথে সাথে এই বাদুড় দুটি মাটিতে এসে পড়ল। আর দেরি না নিলয়, জলদি এই ব্যায়ামে রাখো। এদেরকে মারতে হবে, মারতেই হবে। সেখান থেকে বাদুড় নিয়ে বাড়ির ল্যাবে চলে আসলাম। ডেভিড যা বলেছে তাই। বাদুড় দুটির দাঁতগুলো আসলেই অস্বাভাবিক। চলো এদের সারা শরীরে পরীক্ষা করে দেখি। আমি আর ডেভিড পরীক্ষার জন্য ওদের ডিএনএ যখন চেক করলাম, তখনই বেশ অবাক হলাম। কারণ বাদুড় দুটো কেমন যেন ভয়ঙ্কর লাগছে, চি চি করে ডাকছে বারবার। আমি হা হয়ে তাকিয়ে রইলাম পরীক্ষার দিকে। নীল, কিছু বুঝতে পারছো? আমি ডেভিডের কথা শুনে সেদিকেই তাকালাম। ডেভিড আমার দিকে না তাকিয়ে বাদুড়দের দিকে তাকিয়ে আছে। নিশাচর পাখিগুলোর মধ্যে এটি, যা দিনের বেলা অকেজো অবস্থায়। আরে এদের রক্ত, এদের আকার সব স্বাভাবিক বাদুরদের মতো কেন নয়? যদি সৃষ্টি না হয় তবে আসলো কোথা থেকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কামড়ালেও কেন সেই মানুষ আবার বাদুর হয়ে যাচ্ছে? আমি ডেভিডের কথা শুনে ঝিম মেরে খানিকক্ষণ বসে রইলাম বাদুড়দের দিকে তাকিয়ে। আমার দিকে তাকিয়ে আছে ওরা, কেমন এক দৃষ্টি। কেন জানি মনে হচ্ছে তারা বলছে এখান থেকে পালাও, নয়তো বলছে সাহায্য করো। আনসারগুলো দাও মিস্টার নীল। তাকিয়ে নেই, আমি আছি যে কেন করলে সেটার জন্য। ও হ্যাঁ বলছি। তা তুমি জানো তখন কি বলছিলে? কি বলছিলাম? বলেছিলে যে এরা কিভাবে আসলো। দেখো, ডেভিড আমার সোজাসুজি হয়ে আর আঙ্গুল সোজা তাকালো। স্বাভাবিক দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে। হয়তো সে বলবে এখন যে কিছুই তো দেখছি না। তার আগে আমি বললাম, কাদের ঠিক উপরে একটু দেখো তো ডেভিড। কি আছে? ভালো করে দেখো, সেখানে রক্ত জমাট বেঁধে আছে। তাই তো, এটা তো আগে খেয়াল করিনি। আর সাইডে কয়েক ফোঁটা রক্তও পড়ে আছে। আর ভালো করে দেখো, কাঁধের এই মেইন জায়গায় রক্ত উঁচু হয়ে আছে। তার মানে এটা হলো কিছু ফুটলে, যেমন কাটা বা সূচ ফুটলে রক্ত যেমন ডুমো হয়ে বের হয়, এটাও সেম। আসলে এটাই ব্যাপার, যে কেউ এদের ঘাড়ে সূচের সাহায্যে ভ্যাম্পায়ার কেন পদার্থ ঢুকিয়ে দিয়েছে, যা আস্তে আস্তে বাদুড়ে রূপান্তরিত হয়ে ড্রাকুলার হয়। আর তা কামড়ালেই, তার ভাইরাস অন্যদের শরীরে প্রবেশ করলেই তারা একই রকম হয়ে যাবে। ও মাই গড, স্ট্রেঞ্জ ম্যান। আমি কিছুই বললাম না, কেবল ধপ করে সে সোফাতে বসে গেলাম। মাথাটা বেশ চক্কর দিচ্ছে, কারণ রহস্যের মাঝেই রহস্য ঢুকে গেছে। বিজ্ঞানীকে খুঁজবো তা না করে ড্রাকুলা নিয়ে বসে আছি। ড্রাকুলা বাদ দিয়ে পুলিশের কেস সামলাও, কিন্তু এসব কেন হচ্ছে? নীল, চলো ওদের রক্ত আবার পরীক্ষা করি। কি ভাইরাস ঢোকানো হয়েছে তার রক্তের সাথে মিশে গেছে ডেভিড, ও আর খুঁজে কাজ নেই। তুমি বুঝলে কি করে? তো একটা ব্যাপার আমার মাথায় আসছে না নীল, যে রক্তের সাথে কিভাবে মিশলো। কোনো স্যাম্পল তো থাকবে, তাই না? না, থাকবে না। যেটা আবিষ্কার করেছে সে পাগল নাকি যেসব থাকবে? কিন্তু ডেভিড চুপ হয়ে গেল, আমিও চুপ করে রইলাম। আমার মাথায় কেবল ঘুরছে, যদি এটা কামড়ালে অন্যরা ড্রাকুলা হয়, তবে অ্যান্টিভেনাম কি? আফ্রিকার বিষধর সামডে গ্রিন ব্ল্যাক মাম্বার অ্যান্টিভেনাম আছে, আর সামান্য বাদুরের কিনা অ্যান্টিভেনাম নেই। বাঁচবো কিভাবে আমরা নীল? মানে বাদুর কামড়ালে যে আমরাও যে বাদুর হব, সেটার থেকে কিভাবে বাঁচবো? দেখতে হবে এটা দেশের কোনো বিজ্ঞানী বলতে পারে কিনা। অধরাই পারবে সঠিক সমাধান দিতে। তাহলে তাকে আগে খুঁজি, না হয় আমার বড় অস্ত্র কাজে লাগবে। কি অস্ত্র? আমি চমকে উঠি, কারণ মুখ ফুসকে সেই কিলার ক্যামেরার কথা বলেই দিচ্ছিলাম। তবে কিছু বললাম না। কাল থেকে অধরাকে খুঁজবো, এখন ঘুমিয়ে পড়ি। নীল, হুম আমাকে ভালোবাসো? হুম তাহলে আমাকে মেরে ফেলতে পারবে? কখনোই না। তুমি মিথ্যে বলছো। মিথ্যে কেন বলবো? তোমার হাতে থাকা ক্যামেরাতে আমার মৃত্যু হবে, তা না হলে। নীল, আই নীল। ধরফর করে উঠলাম। ঘুমতে ঘুরতে চোখ বুলিয়ে নিলাম আশেপাশের দিকে। রাতের অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি ডেভিডের দিকে তাকালাম। ডেভিড এক রাশ বিরক্তি নিয়ে আমার দিকে চেয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম ম্যান? কোনো সমস্যা নেই। বললাম গাড়িতে করে আসি, তা না বাসে করে নিয়ে আসলে। আর বাসে উঠতেই ঘুম। তোমাদের দেশের মানুষগুলো হয়েছে কেমন উদ্ভট। আমার দিকে সবাই তাকাচ্ছে কেন বলো তো এভাবে? ও কিছু না, আমরা কি এসে গিয়েছি? কি জানো তোমাদের এই বিভাগ না জেলা, আমি জানি না, নামটা হবে হয়তো যে লালমাটি, না জানো কি? রাঙামাটি।
ইয়েস ইয়েস, ওকে লেটস গো। ডেভিড আমার আগেই নামলো। মানুষজনগুলো সব আমাদেরই দেখছে, বিশেষ করে ডেভিডকে, কারণ সাদা চামড়ার মানুষ বলে সবাই তাকে কেমন দৃষ্টিতে দেখছে। যখন বাস থেকে নামলাম, চারিদিক অন্ধকার, কেবল বাস স্ট্যান্ড ছাড়া। অধরাকে নিয়ে স্বপ্নটা দেখার ফলে মাথাটা আমার এখনও ঝিম ধরে আছে। এখন কোথায় যাবো নীল? চলো কোনো হোটেলে উঠি, কাল দেখে কি করা যায়। দুজনেই হারছি। আসলে রাঙামাটিতে আসার কারণ হলো কোনো এক অজ্ঞাত ব্যক্তি আমাকে ইমেল করে বলেছিল অধরার ব্যাপারে, আর তার খোঁজ পেতেই এখানে আসা। নীল, তোমাকে তো বেশ চিন্তিত দেখাচ্ছে। না ডেভিড, তেমন কিছু না। কি হয়েছে আমাকে বলো। কিছু না। এই ডেভিড, ঠিক করে শোনো। তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বাস স্ট্যান্ড থেকে দুজনে হাঁটতে হাঁটতে কোনো এক হোটেলের দিকে যাচ্ছি। রাত তখন 12টা পার হয়েছে। দুজনেই কম বেশ কথা বলছি, তবে হঠাৎ যেন মনে হলো অন্য কারো কথা শুনতে পাচ্ছি। কারণ দূর থেকে ভেসে আসছে জয় মা মহাকালী, মা কালীর জয়। আমি ডেভিডকে বাংলাতে করে বোঝালাম। ডেভিড আমার দিকে তাকায়, তারপর চিকন গোফের স্থানবৃন্ত টেনে হেসে উঠে বলে, তান্ত্রিক তাই না নীল? ইয়েস, তান্ত্রিক। তবে জায়গাটা কেমন জানো? যাবে নাকি সেখানে? যাব। ডেভিড আমার অনুমতির আগেই সেদিকে যাওয়ার জন্য অগ্রসর হলো। আমি জোরে হেঁটে যেতে লাগলাম। আসলে আমি আর ডেভিড ইংল্যান্ডে থাকাকালীন এক সময় এটি তান্ত্রিকের সাথে পরিচিত হই, কারণ আমরা লয়ের স্টুডেন্ট হয়েও এসব মন্ত্র, কালোজাদু, তাবিজ, মহাবলী, ভূত, অলৌকিক কিছুর উপর বেশ আগ্রহ ছিল। যখন তান্ত্রিক রেউসের আখড়াতে গিয়েছিলাম, সেদিন ছিল ভরা জ্যোৎস্না। রাত তখন 10টা। রেউস কেবিন বলেছিল, তোমরা এখানে কেন? স্যার, আমরা এমন কিছু দেখতে চাই যা বিশ্বাসযোগ্য না, আবার বিশ্বাস করতেও হয়। মানে তোমরা তান্ত্রিকদের বিশ্বাস করো না, তাই পরীক্ষা করতে আসছো? ওকে, ঠিক আছে। আজ সন্ধ্যায় একজন ব্যক্তি নেক্সাসে মারা গিয়েছে। যদি আজ রাতেই মানে 3টার সময়ের মধ্যে তাকে কবর দিতে পারো, তবে তোমাদের সব কথা মেনে নিব। সেই সময় আমি আর ডেভিড হাসতে হাসতে বেরিয়ে আসি। কি এমন ব্যাপার যে কবর দিতে পারবো না? দুজনে চলে আসি সেই মরা বাড়িতে। বহু কষ্টে রাজি করালাম যে আমরা দুজনেই মৃতদেহটা কবর দেব। যখন জানলাম কবরস্থানটি বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, তখনই কেন জানি না বুকটা হালকা কেঁপে ওঠে, তবে জানার আগ্রহে তা দমন হয়ে যায়। দুজনে যখন কফিন বক্সটি ছোট ট্রাক জাতীয় ভ্যানে করে নিয়ে যাচ্ছি, তখনই ঘটল বিপত্তি। দুজনে গল্প করছি, তখনই শুনতে পাই খটখট শব্দ। ডেভিড, কিছু শুনতে পাচ্ছ? কি খটখট শব্দ নাকি? আরে আমি তো ভাবছি ওটা তুমি করছো। আরে ধুর, আমি না। ভ্যানটা থামো তো। তখনই শব্দটা থেমে যায়। আমরা সব দিক ভালো করে চেক করি, যা যেমন ছিল তেমনই আছে। আবার চলতে শুরু করি। খানিকটা পর আবারও শুনতে পাই বেশ জোরেই খটখট শব্দ। আমি ডেভিডের দিকে তাকাই, দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। চারিদিক জনমানবহীন ফাঁকা রাস্তা। ইংল্যান্ডের এদিকটা এমন জঙ্গল হবে তা জানা ছিল না আমার। শব্দটি কফিন থেকে আসছে। কথাটি শোনা মাত্রই আমি চুপসে গেলাম। পিছন ফিরে কফিনটা দেখবো সেই সাহস আর হচ্ছে না। দুজনেই ঘুরে তাকালাম, তখনই শব্দটা থেমে গেল। আমি আর ডেভিড হা হয়ে কফিনের দিকে তাকিয়ে আছি। দুজনেই অবাক, কারণ কফিনটা খোলাই আছে, আর বড় কথা লাশ সেখানে আর নাই। দুজনেই ভয় জমে গেছি। ডেভিড, লাশ কোথায়? আই ডোন্ট নো, চলো দেখি। দুজনেই নামলাম। ক্যারিভ্যান থেকে নামতেই চোখ গেল ফেলে আসা ঝোপের দিকে। সেখানে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা পড়ে আছে। দুজনেই সেখানে যাই, যে দেখি সেই লাশ, তবে অর্ধেক নেই। মুখ পানে চেয়ে দেখতেই আমি আর ডেভিড দৌড়ে চলে আসি সেখান থেকে সোজা রেউস তান্ত্রিকের কাছে। আসলে লাশের বডি দেখার পর দুজন যখন লাশের মুখটা আমি দেখি ডেভি ভেরি লাশ এটা, আর ডেভিড দেখেছিল আমারই লাশ, তাই একসাথেই দৌড়ে এসেছি। সব শোনার পর রেউস বলে, ওই জায়গাটা ভালো না। সেখানে এক তান্ত্রিক থাকতো। সেই তান্ত্রিক রোজ পূর্ণিমা রাতে 30 বছর বয়সের কম ছেলে আর মেয়েদের ধরে এনে বলি দিত, কারণ সেই তান্ত্রিক হিন্দুদের দেবী মহাকালীকে পুজো করত। সে ছিল ইন্ডিয়ান তাই। আর মহাকালীকে খুশি করার জন্য, আর বড় কথা মা কালী খুশি হয়ে বরদান করার জন্য তান্ত্রিকরা মা কালীকে খুশি করতে চায়, যে কোনো কিছুর বিনিময়েও। তাই রোজ পূর্ণিমাতে ছেলে বা মেয়েকে ধরে এনে বলি দিত। আর এর জন্য অনেক নিয়মও আছে। 100টা বলি দিতে হবে। একদিন পূর্ণিমা রাতে বলি দেওয়ার জন্য কাউকেই পায়নি, তাই নাকি মা কালী তাকে মেরে ফেলেছিল। তারপর সেদিন থেকে জায়গাটা ওরকম। তারপর থেকে আমরা আর কোনোদিন তান্ত্রিকের শরণাপন্ন হয়নি। তবে আজ কেন জানি না এই তান্ত্রিকের কাছে যেতে ইচ্ছে করছে, কারণ এই তান্ত্রিকে আজ মহাকালীকে খুশি করার জন্য সেই মা কালীকেই ডাকছে। তাহলে তো যে দেখতেই হয়। যখন তান্ত্রিকের কাছে গেলাম, দেখি
সামনে আগুন জ্বালিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কী সব বলছে। পিছনে চোখ পড়তেই আমি আর ডেভিড অবাক হই, কারণ সেখানে দুজন ছেলে আর মেয়েকে বেঁধে রেখে অজ্ঞান করে রাখছে। আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। হঠাৎই তান্ত্রিক বলে ওঠে, কাল রাতে এই দুটোকে বলি দিব। মা কালীকে সন্তুষ্ট করতে পারলেই আমার সব কিছুই হবে। এতটাই সহজ নাকি? হুট করে ডেভিড ভিতরে ঢুকে কথাটি বলল। আমি সাইডে সরে আসি। তান্ত্রিক ডেভিডের দিকে রাগে দৃষ্টিতে তাকায়। আমি আড়াল থেকে সব দেখি। কে তুই আর এখানে কেন? আজ আমার অনেক কাজ। Where are you? And why you love? Are you crazy? ইংরেজি থামা। তোর বয়স কত? সাথে সাথে ডেভিডকে পেছন থেকে আরো 4 জন লোক এসে ঝাপটে ধরলো। আমি দূর থেকে দেখছি ডেভিড চিৎকার করে আমার নাম ধরে ডাকছে বারবার। দেখলাম সবাই ডেভিডকে বেঁধে দিয়েছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। ডেভিড চিৎকার করেই যাচ্ছে। খানিকটা সময় ডেভিডকে মারধর করে জেনে নেয় ওর বয়স কত। ডেভিডের বয়স মাত্র 26। বাবা, জয় মা কালী। মা, তোমার নামে বলি দেওয়ার জন্য কষ্ট করে আর মানুষ খুঁজতে হবে না। তোমার কি পায় আরো একজন নিজে থেকেই চলে এসেছে। 3 দিন ধরে বলি দিতে পারবো মা। তান্ত্রিকের কথা শুনে থামাতে যাব, তখনই চিচি করার শব্দ শুনতে পেলাম। তাকে দেখি একটি বাদুর মন্দিরের ভিতরে প্রবেশ করছে। আমি থেমে যাই, আবারও ঝোপের মধ্যে এসে দেখতে থাকি। তান্ত্রিক খুশি মনে পুজো দিতে শুরু করছে। এমন সময় বাদুরটি তান্ত্রিকের গলাতে কামড় দিয়ে চলে যায়। তান্ত্রিক কিছুই বলল না, হয়তো সে বুঝতেই পারেনি। কিন্তু ডেভিডের মুখে হাসির রেখা দেখলাম। আমি হেসে দিলাম, কারণ তান্ত্রিককে কামড় দিয়েছে আমাদের চিরচেনা ড্রাকুলার বাদুর। অবাক করা বিষয়, কেবল তান্ত্রিককেই কামড় দিল। এবার আমার পালা। আমি দরজার সামনে এসেই সবার উদ্দেশ্যে বললাম, হাই এভরিবডি, স্মাইল প্লিজ। আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো। আমি ডেভিড সহ বাকি 2টা ছেলেদেরকে আড়াল করে তান্ত্রিক সহ ওর লোকদের ছবি তুলে নিলাম। সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ডেভিড অবাক হয়ে চেয়ে আছে, কারণ সে ভেবেছিল আমি পা দিয়ে গিয়েছি। আমাকে দেখে সে হাসলো। ওরে কালিমা, আরো একজনকে পাঠিয়ে দিলি। আজ থেকে তো 4 দিন আর আমার টেনশন করা লাগবে না মানুষ খুঁজা নিয়ে। এই যা, বেটাকে ধর। তান্ত্রিকের কথা শুনে 4 জন লোক আমাকে ধরতে আসলো। আমি হেসে দিলাম, কারণ আমি তো চাই ওরা আমাকে ধরুক। ক্যামেরাটা গলাতে ঝুলিয়ে নিলাম। ওরা এসে আমাকে ডেভিডের পাশে নিয়ে বেঁধে দিল। আমি তখনই হাসছি। আমার হাসি দেখে ডেভিড বলল, Where are you? And why you love? Are you crazy? No man, just wait for the next night and watch just 2 o'clock in this night. But ডেভিড আর কিছু বলল না, কারণ সে আমার এমন রহস্যের হাসি দেখলে জানে অন্যরকম কিছু হতে চলেছে। তাই সে চুপ হয়ে যায়। আমি আর কিছু বললাম না। পরদিন রাত যখন 1টা বাজে, তখনই তান্ত্রিক সব কিছু রেডি করতে লাগলো। বলি দেওয়ার জন্য গোলপাতা, ফুল আর বলির অস্ত্র খাড়া যাকে বলে। রাতে বহু কষ্টে একটি হোটেল খুঁজে পেয়েছি। যখন ঘুম ভাঙলো তখন সকাল 9টা বাজে। দুজনে ফ্রেশ হয়ে বসে আছি। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। আমি উঠেছে দরজা খুলতেই দেখি একজন সুদর্শন সুঠাম দেহের অধিকার এক ব্যক্তি। আমি পা থেকে মাথা অবধি একটু চোখ বুলিয়ে নিলাম। আমার তাকানোর দিকে খেয়াল করে লোকটি মুচকি আসলো, বলল, কেমন আছেন মিস্টার নীল? অচেনা লোকটির মুখে আমার নাম শুনে খানিকটা অবাকই হলাম। তবু সেসব বাদ দিয়ে লোকটার দিকে তাকিয়ে বললাম, জি ভালো, কিন্তু আপনার? আমি সবসময় ভালো থাকি। ও হ্যাঁ, আমি হলাম কুশল রায়। আমি মেল করে আপনাদের এখানে আসতে বলেছি। who is he? ইনি মেল করে আসতে বলেছিল এখানে, বুঝেছ? আমরা 3 জনে বসে চা খাচ্ছি। লোকটা যে আমরা এখানে উঠেছি তা জানলো কি করে কে জানে, হয়তো সোর্স মারফত হবে। আমি অধরার ব্যাপারে জানতে চাইবো। তখনই কৌশল বলল, মিস্টার নীল অ্যান্ড ডেভিড, আপনারা কি তৈরি? তৈরি মানে? কি কারণে প্রস্তুত হব আবার? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কৌশল বলল, একবার রওনা হলে কিন্তু আর ফেরার উপায় নেই। আর হ্যাঁ, যাওয়ার সময় অবশ্যই আমার দেয়া জ্যাকেট পরে বের হবেন। আমি লুক দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আরেকটা কথা, জ্যাকেট কেন পরে বের হতে হবে সে প্রশ্ন নিশ্চয়ই এখন করবেন, কিন্তু ওটা পরলে বুঝতে পারবেন। রেডি হন, আসি। কথাগুলো বলেই কুশল চলে গেল। আমি আর ডেভিড কেবল হাবার মতো চেয়ে রইলাম। লোকটা তো দেখছি আমাদের থেকেও রহস্যময়। কি জানি কি হচ্ছে এখানে। স্যার, এগুলো নিন, কুশল স্যার পাঠিয়ে দিল। একজন লোক এসে 2টো জ্যাকেট দিয়ে গেল। জ্যাকেট 2টো কালো রঙের। ডেভিড হাতে নিয়ে কিছু সময় নেড়ে চেড়ে দেখার পর ঠোঁট বাঁকিয়ে কপাল কুঁচকে বলল, আমি বুঝতে পারছিলাম এরকমই হবে।
এটার কথা যে কেন এতদিন মনে ছিল না। অবশ্য আমরা তো আর ডবার সায়েন্টিস্ট না যে স্বপ্ন নিয়ে ভাববো, তাই না? ডেভিডের কথার আগামাথা কিছুই বুঝলাম না। আমি বসা থেকে উঠে জ্যাকেট নিলাম। আমিও কিছু সময় ধরে রেখে বললাম, ঠিক বলেছে ডেভিড, তাহলে এটাই আমাদের ড্রাকুলার থেকে অল্প হলেও বাঁচাবে। জ্যাকেটটা স্পেশালিস্টভাবে বানানো হয়েছে। জ্যাকেটের মাঝে এক প্রকার অ্যান্টি প্রোটেক্ট তরল দেয়, যা ড্রাকুলার থেকে আমাদের রক্ষা করতে পারে। ওকে, চলো তাহলে। আমি আর ডেভিড বের হলাম আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে। ক্যামেরাটা ব্যাগে করে নিলাম, যাতে এটার ব্যাপারে আর কেউ বুঝতে না পারে। রুম থেকে বের হতেই দেখি কুশাল আগেই রেডি। লঞ্চে শুভালং হয়ে তারপর বোটে হরিণা বাজার পৌঁছাতে অর্ধেক দিন লেগে গেল। বাজার পার হয়ে কৌশলের আত্মীয়ের বাড়িতে যখন এলাম, তখন সূর্যটা উঁচু পাহাড়ের পিছনে টুপ করে ডুব দিয়েছে। এদিকে বাঙালি বসতি এখনো কম। আচ্ছা মিস্টার কুশল, আপনি অধরাকে জানেন কিভাবে? গাধার মতো প্রশ্ন। অধরা হলো নামকরা বিজ্ঞানী, যে কেউ চেনে তাকে। বুঝলাম। তা আপনি জানলেন কি করে আমরা তাকে খুঁজছি? পত্রিকাতে লেখা দেখে। সেখানে লেখা ছিল বিজ্ঞানী অধরা রহমানকে গোয়েন্দা নীল আর তার বন্ধু ডেভিড অ্যান্ডারসন খুঁজছে, তাই আপনাদের মিল করা। কিন্তু এখানেই বা কেন বললেন আসতে? সময় হলেই জানতে পারবেন। ডেভিড আর কুশাল মিলে স্মোক করছে। রাত নামতেই এমন ঘুটঘুটে অন্ধকার বহুদিন দেখেছি বলে মনে পড়ে না। আমি আকাশের দিকে তাকিয়ে অধরার কথা ভাবছি। এখান থেকে মিজোরামের বর্ডার 5 কিলোমিটার, বেশি না। তবে সারাদিন লেগে যেতে পারে। বর্ডার অবশ্যই দিনের বেলা পার হতে হবে, না হলে ঝামেলা আছে। বর্ডার কেন পার হবো? সময় হলেই বলবো। আমার সাথে যেতে তো প্রবলেম নেই, তাই না? ওয়েল মিস্টার ডেভিড, প্লিজ নাও ইউ এক্সপ্লেন মি অ্যাবাউট ড্রাকুলার ব্যাটস। আমি কুশালের দিকে তাকালাম। মনে হচ্ছে কুশালও আমাদের মতো ড্রাকুলার চক্করেই পড়েছে। তবে আমরা গত রাতে যে ঘটনার সম্মুখীন হয়েছিলাম তা ভাবলেই কেমন যেন হয়ে যাচ্ছে। হঠাৎ আমার চোখ আটকে গেল পাহাড়ি শিশু গাছের দিকে। আকাশের তারার প্রতিবিম্ব থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু একটা ঝুলে আছে। টর্চ লাইট ফেলতেই দেখি অনেকগুলো বাদুড় ঝুলে আছে। ওহ মাই গড! নীল, লাইট অফ করো। ওয়েট, আরেকটু দেখি এখানে এতগুলো কিভাবে? ওহ নো, মনে হয় পৃথিবীটা বাদুড়ে পরিণত হবে। লাইট অফ করে ওদের নিয়ে ভিতরে চলে আসলাম। কেন জানি না মনে হচ্ছে অধরার সাথে এই ড্রাকুলার বাদুড়ের কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে। নীল, তুমি কি কিছু ভাবছো? না, তেমন কিছু না, তবে কিছু একটা ভাবছি। আমাদের বলো, দেখি কিছু করতে পারি কি। সেরকম কিছু না। আচ্ছা ডেভিড, একটা ব্যাপার কি তুমি লক্ষ্য করেছো? অধরার নিখোঁজ হওয়ার 4 মাস পরেই এই বাদুড়গুলো দেখা গেছে। তারপর ডিএনএ টেস্ট করার পর মানুষের সাথে মিলে গেছে। তারপর যত পার্বত্য এলাকার দিকে আসা হয়েছে ততই বাদুড়গুলো বেশি দেখা গেছে। আর অধরাকে পার্বত্য এলাকার দিকে আসার কথা ছিল। তার মানে বুঝতে পারছো, অধরা বাদুড়, বাদুড় অধরা, মিল একটা আছে। আমার কথা শুনে দুজনেই চুপ হয়ে যায়। আমি ওদের দিকে তাকাই, দেখি ডেভিড বেশ গভীরভাবে ভাবতে বসেছে। তখনই কুশাল বলল, রাইট মিস্টার নীল, অধরা নিখোঁজ না হলে এগুলো দেখতে পেতাম না হয়তোবা। আর বড় কথা, আমি ওনাকে 4 মাস আগেই রাঙামাটিতে আসতে দেখি। এরপরই এদিকে আমি প্রথমে বাদুড় দেখি। প্রথমে স্বাভাবিক মনে করেছিলাম, কিন্তু ওদের গঠন অনুযায়ী সব অসাধারণ। তার মানে অধরার সাথে বাদুড়ের রহস্যে মিল পাওয়া যাচ্ছে, তাই না? কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। কুশাল হয়তো ঠিক বলেছে, কিন্তু মানতে পারছি না যে আমার থিওরি সত্যি। আবার না মানলেও হচ্ছে না, কারণ ডেভিডের সেই ইংল্যান্ডের বাদুড় ঘটনার সাথে একজন বিজ্ঞানী জড়িয়েছিল। বিজ্ঞানী আলবার্ট ব্যাটস ব্লাড দিয়ে আর তার সায়েন্সের জ্ঞান দিয়ে একটি পয়জন আবিষ্কার করে। আর পয়জনটা সে নিজেই তার শরীরে প্রথম পরীক্ষা নেয়। পরে তার পরিশোধক আবিষ্কার করা হয়নি, অন্য একজন বিজ্ঞানী তার পরিশোধক আবিষ্কার করে, যেটাতে বাদুড়ের মৃত্যু হয়েছিল। আচ্ছা ডেভিড, এমন কি কেউ আবিষ্কার করতে পারবে না যা ওই বাদুড়দের শরীরে প্রবেশ করাতে পারলেই আবার আগের মতো মানুষ হয়ে যাবে? এটার কি শেষ কেবল ওদের মৃত্যু দিয়ে? জানি না নীল, আসলে তো এসব নিয়ে আগে কখনো ভাবা হয়নি, তাই না? আর ভাবতে হবে না, কারণ অধরাকে পেলেই সেই আবিষ্কার করে দিতে পারবে অ্যান্টিভেনাম আর কি। সো আগে তাকে খুঁজে বের করি, তারপর না হয় বাদুড়ের সাথে অধরার সম্পর্ক আছে কিনা বোঝা যাবে। ভোররাতে ঠেলে উঠিয়ে দিল কুশাল।
একটা ডিঙিতে আমরা 3 জন আর ডিঙি চালক। আধা ঘন্টা উত্তরে গিয়ে একটি খালে ঢুকে গেল ডিঙি। এরকম খালের আগে দেখিনি। শুরু হতে হতে একেবারে ডেড অ্যান্ডে এসে শেষ হয়ে গেল। কুশল বলল বাকিটুকু হেঁটেই যেতে হবে। আমরা 3 জন নামলাম। ডেভিডের আগে এরকম পরিবেশ দেখেন, তাই সে আশপাশ ভালো করে দেখে নিচ্ছে। কৌশল আমার পাশে এসে আস্তে গলায় বলল, আপনাদের ঢাকাতে কয়েকদিন আগে বিস্ময়কভাবে কয়েকটি মার্ডার করা হয়েছে, আপনি এ ব্যাপারে জানেন? চমকে উঠে কুশালের দিকে তাকায়, কারণ বিভৎস মার্ডার তো কেবল আমার কাছে ক্যামেরার মাধ্যমেই হয়েছে। হয়তো কুশাল পত্রিকাতে লেখা পড়েছে, তবে জানে না কে এসব করেছে। তেমন কিছু জানি না। ও, খুনের ধরন দেখে মনে হচ্ছে খুনির মাথায় প্রচুর রাগ, না হলে এভাবে কেউ কাউকে মারে? আমি মনে মনে আশ্বস্ত হলাম যে সবাই অন্য কিছু ভাবছে খুনগুলোর ব্যাপারে, কিন্তু আসলে এর পেছনে কার অবদান তা কেউ জানে না। ঠিক যেমন বিজ্ঞানী রবার্টসনের সেই কিলার ক্যামেরার মতো খুনি, তাই না? আমি থমকে দাঁড়াই। বাদুর রহস্য আর অধরার নিখোঁজ বিষয়টা আমরা অন্যভাবে দেখলেও কুশাল খুন নিয়ে পড়ে আছে। এত কিছু জানে কি করে? কুশাল এরকম রহস্যতা রেখে কথা বলছে কেন? তখনই আমাকে আর ডেভিডকে অবাক করে দিয়ে কুশাল বলল, চিন্তার কিছু নেই, আমি ডিটেকটিভ কুশাল রায়। আমাকে ওভাবে কেউ জানে না। আমি গোপন থেকেই রহস্য বের করতে ভালোবাসি। আপনাদের এখানে আনার পিছনে আমারই অবদান, কারণ অধরা কেবল বিজ্ঞানী না, অধরা অন্য কিছু হয়তো। এই অন্য কিছু সন্দেহের কারণেই আপনার সাথে জয়েন করা, যাতে আমার সন্দেহটা সঠিক হয়। সন্দেহ কিসের উপর? অধরার উপর। আপনি কাল রাতে যেসব বলেছিলেন তা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম, কিন্তু শিওর হওয়াটা দরকার ছিল। আমার মন কি বলছে জানেন মিস্টার নীল এবং ডেভিড? অধরা রায় হলো ড্রাকুলার কুইন। আমার হাত পা যেন কেমন কাঁপতে লাগলো। এখন বুঝতে পারছি স্বপ্নের রহস্যটা কি। সব প্রমাণ অধরাকে এখন ড্রাকুলা বানাচ্ছে, কিন্তু আবার মন বলছে এটা সম্ভব না। কিছু তো একটা গোলমাল আছে যা আমাদের বের করতে হবে। হাঁটতে হাঁটতে 3 জন জঙ্গলের ভেতরের দিকে চলে আসলাম। 3 জনেই চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ ঝপ ঝপ একটা শব্দ ভেসে এলো আমাদের কানে। শব্দের দিকে কান পেতে ডেভিড বলল, ড্রাকুলার আসছে নাকি? হতেও পারে। মনে হচ্ছে যেটা ভাবছি সেটা না, আমাদের এগিয়ে যাওয়া উচিত। কিন্তু যদি ড্রাকুলার হয়? কোনো ব্যাপার না, কুশালের জ্যাকেট গায়ে আছে তো। 3 জন এগিয়ে গেলাম। দেখি একটি ছোট পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ছোট্ট একটি ঝর্ণা, আর সেই ঝর্ণার পাদনিচে বয়ে গেছে ছোট্ট একটি খাল, সাথে একটি বড় হ্রদ। হ্রদের মধ্যে লাল সাদা শাপলার পদ্ম ফুলে ভর্তি। ছোট একটি সিঁড়ি দিয়ে, যাকে পুকুরে রাখলে বলা হয় শান বাঁধানো পুকুর। এটা কি ব্যবহার করে কেউ নাকি? দেখে মনে হচ্ছে ব্যবহার করে। আমি জানি এখানে এক সাম্প্রদায়িক পরিবার থাকে যারা এই জঙ্গলের দেবী কাইপা সেন্টিনিউকে পূজা করে। আর বড় কথা, অধরা হয়তো এখানেই থাকছে। আমি আর ডেভিড চুপ হয়ে কৌশলের কথা শুনছি। কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। হয়তো এখানেই রহস্যের জাল খুলতে পারে। আচ্ছা, যদি তোমার কথা মেনে নেই যে অধরা ড্রাকুলার কুইন, আর ড্রাকুলার এমন প্রাণী যাকে কামড় দিচ্ছে সেই ড্রাকুলার হয়ে যাচ্ছে, সুতরাং এই পরিবার যদি এখানে থাকে তো তাদের অবশ্যই কামড় দেবে ড্রাকুলার। তাহলে এখন তারা ড্রাকুলার পরিবার হয়ে গেছে নিশ্চয়ই। ডেভিডের কথায় যুক্তি আছে। কুশালের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছি ডেভিড। আমি হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে গেলাম। সেখানে যে দেখলাম, না ডেভিড, তারা এখনো ড্রাকুলা হয়নি। হ্রদটা আজ সকালে ব্যবহার করা হয়েছে। আশেপাশের কাদায় টাটকা পায়ের ছাপ পড়ে আছে। টাটকা কি করে হয়? এটা তো অনেক দিনেরও থাকতে পারে। আরে দূর, এটাতে স্পষ্ট পায়ের ছাপ। নতুন কাদার রং দেখে যা বোঝা যাচ্ছে। আর সিঁড়ির উপরিভাগে এখনো ব্যবহৃত পানি লেগে আছে। যদি রোদ খুব পড়তো তবে তা শুকিয়ে যেত। এখানে গাছের ঘনতার কারণে রোদ পড়বে কি করে? আর এটা কোনো সমুদ্র নয় যে ঢেউ খেলে পানি উপরে চলে আসবে। এখানে মানুষ আছে। আমার কথাগুলো মন দিয়ে শুনছিল ওরা 2 জন। আমি ওদের কাছে আসলাম। কৌশল বলল, ওকে, তাহলে তারা কোনো বাদুড় দেখছে কিনা সে ব্যাপারে জানতে, বা কোনো মানুষ দেখেছে কিনা সব জানতে তাদের জন্য অপেক্ষা করি। চলো ক্যাম্প করি। হ্রদ থেকে একটু দূরে ঝোপের আড়ালে আমরা ছোট করে ক্যাম্প করলাম। ক্যাম্প করতে করতে সন্ধ্যা নেমে এলো। ঘন বন, তার উপর সন্ধ্যা নামতেই যেন মনে হচ্ছে অন্ধকার রাজ্যে অবস্থান করছি।
ঠিক তখনই শুনতে পেলাম বিকট শব্দের চিচি আওয়াজ। মাথা ধরে যাচ্ছে চিচি আওয়াজে, কারণ শব্দগুলো খুব কাছে আর অনেকগুলো শব্দ একসাথে ধ্বনিত হচ্ছে। আর চিচি শব্দটা এতদিনে চিনে নিয়েছি, আর সেটা হলো ড্রাকুলার বাদুড়। নীল, এসে গেছে ড্রাকুলা ব্যাটস। যাবে নাকি দেখতে বাহিরে? ওকে, লেটস গো। আমরা তিনজন বাইরে বের হলাম। দেখি জঙ্গলের একপাশে কালো মেঘে ছেয়ে গেছে। অনেক অনেক বাদুড় সেখানে উঠছে। আর যাকে মেঘ বলছি সেটা মেঘ নয়, বাদুড়ের দল। এত বাদুড়! ডেভিড আর কুষার যেন ঢোক গিলতে লাগলো। আমার যে ভয় করছে না তা না, কিন্তু কেমন যেন ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে সবাই উড়ে চলে গেল। এত বাদুড় আসলো কোথা থেকে? কামড় থেকে। তা ঠিক, কিন্তু প্রথম বাদুড়টা সৃষ্টি হলো কিভাবে? সেটা জানার জন্যই তো এখানে আসা। ওকে, চলো শুয়ে পড়ি। শুয়ে তো পড়তেই হবে। তবে নীল, কয়েকদিন ধরেই একটা বিষয় মাথায় ঘুরছে, তোমাকে জিজ্ঞেস করবো বলে। ওকে, করো। তুমি নিশ্চয় জানো তোমাদের ঢাকাতে বেশ কয়েকদিন আগে খুন হয়। খুন হওয়া ব্যক্তিদের শরীরে এমনভাবে জখম করা হয়েছিল যে দেখে মনে হচ্ছিল কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল এটা সেই রবার্টসনের ক্যামেরার খুনির মতো, যা অনেক বছর আগেই ইংল্যান্ড বিজ্ঞানী আবিষ্কার করে। আমি ম্যাগাজিনে পড়েছিলাম। তুমি নিশ্চয়ই জানো এইসব। জানবে না কেন? কারণ ক্যামেরাটা আছে ওর কাছেই। কথাটা শোনা মাত্রই কুশাল আমার দিকে গোল গোল চোখে তাকায়। আমি ওর তাকানোকে খুব একটা পাত্তা দিলাম না, কারণ ক্যামেরাটা আমাদের সাহায্য করেছে। কুশাল আমার ধরন বুঝতে পেরে হালকা হাসি দিল। এ ব্যাপারে আর কোনো কথা হয় না। হয়তো সেও ভাবছে আমাদের মতো যে ভবিষ্যতে ক্যামেরাটা আমাদের সাহায্য করবে। তিনজন তাঁবুতে শুয়ে আছি। জানি না ডেভিড আর কুশাল ঘুমিয়ে পড়েছে কিনা, তবে আমার ঘুম আসছে না। কেবল অধরার চিন্তাতেই হেপাস ওপাস করছে। ঠিক তখন একটি অবিশ্বাসযোগ্য শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন যে কেউ পুকুরের পানিতে নেমে যদি গোসল করে বা সাঁতার কাটে, পানিতে যেমন শব্দ হয় তেমনটাই হচ্ছে। বলা বাহুল্য, ঝর্ণার শব্দ আগের মতো প্রখর নেই, তাই হয়তো পানি কম্পনের শব্দটা কানে ভেসে এলো। রাত তখন কটা বাজে তা জানি না। মনের কৌতূহল দূর করতে হাত ঘড়ির স্ক্রিন লাইট চালিয়ে দেখে নিলাম 2:45। এত রাতে কিসের শব্দ হচ্ছে জানি না, হয়তো কোনো জন্তু হবে যে কিনা পানিতে নামছে। আমি ওদের দিকে তাকালাম, দেখি সবাই আমার মতো করে শব্দটার রহস্য খুঁজছে। যাবে নীল বাহিরে? এত রাতে বাইরে যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু এরকম অস্বাভাবিক শব্দ কে করছে, কেন করছে, এত রাতে কেনই বা হচ্ছে, জানা তো দরকার। যখন উত্তরটা আমাদের সামনে, তখন কেন প্রশ্ন করছি? কথাটা বলেই আমি তাঁবু থেকে বের হলাম। পিছনে ডেভিড আর কুশাল। তিনজন হেঁটে হ্রদের কাছে একটি ঝোপের পাশে আসলাম। তারপর হ্রদের দিকে তাকাতেই আমাদের তিনজনের চোখ যেন অপলক হয়ে দাঁড়িয়ে গেল। এটা দেখব আমরা তো কখনোই ভাবিনি। তিনজনেই তিনজনের মুখ পানি চেয়ে আছি। ডেভিড বলল, Oh my God, this is unbelievable. সত্যিই তাই, কিন্তু আমি চুপ করিয়ে দিলাম। আমরা তিনজন আবার হ্রদের দিকে তাকালাম। রাত তখন 2টো বাজে। 5জন মেয়ে সেই হ্রদে গোসল করছে। 5জন মেয়ের শরীরে কোনো পোশাক নেই, কেবল তাদের দীঘল ঘন কালো চুল দিয়ে বুকের স্থানবৃন্ত ঢাকা। সমস্ত শরীরে কোনো সুতো অবধি নেই। অসম্ভব সুন্দর মেয়ে গুলি আমাদের সামনে ভাবে নগ্ন হয়ে থাকবে তা কখনো বুঝেই উঠতে পারিনি। তবে রহস্য হলো, কেন এত রাতে তারা এই হ্রদে? কে ওরা? আমরা মনের কথাটি বুঝতে পেরে কুশাল বলল, জঙ্গলের দেবী কাইপা সেন্টিনিউ না তো? আর তান সঙ্গীরা? No, this is not cause. এটা আবার হয় নাকি? তাহলে আমরা কাদের দেখছি? সাম্প্রদায়িক পরিবার হয়তো। চলো, এখন ওরা চলে যাচ্ছে, ওদের পিছনে। মেয়েগুলো অনেক আগে আগে যাচ্ছে, ওদেরকে অনুসরণ করে আমরা পিছনে যাচ্ছি। জঙ্গলের রাস্তা, তার উপর রাত বেশ গভীর। ওদের পায়ের শব্দ কোনো রকমে অনুসরণ করে যাচ্ছি আমরা। জানি না কতক্ষণ ধরে হাঁটছি, তবে দূর থেকে দেখতে পেলাম বিশাল জায়গা জুড়ে আগুন গোল করে চলছে, আর তার পাশে কয়েকজন মানুষ গোল হয়ে ঘুরছে। একটু কাছে যেতে শুনতে পেলাম কোনো এক নারী নগ্ন হয়ে বসে মন্ত্র পড়ছে। মন্ত্রটি কি ভাষা তা জানি না, তবে এমন ছিল, জয় দেবী সেন্টানিং ইউ মামা ইন ডি ফাংশন জি ইউ জিন্দা ইন জিনি নি নিজুলি ওমেন সুয়াইও মাফান। মহিলাটি বয়স্ক, আর যারা গোসল করে আসলো তারা সেই আগুনের কুণ্ডলে চারপাশে ঘুরে ঘুরে নাচতে লাগলো। আমরা তিনজন হতবাক দৃষ্টিতে চেয়ে আছি। কোনো পুরুষ সেখানে নেই, কেবল আমরা ছাড়া। তখনই চোখ গেল একটু দূরে বিশাল এক গুহার দিকে। গুহাটির চারপাশে
নানা রকম লতা গাছে ভর্তি। তখনই ডেভিড এখানে এসব কি হচ্ছে? বন্ধ করো। ডেভিড এগিয়ে যেয়ে কথাটি বলল। তখনই সব যেন থেমে গিয়েছে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমরা নির্বাক চেয়ে আছি সেদিকে। সবাই যে যার মতো তাদের শরীর ঢাকতে ব্যস্ত। আমরা অন্যদিকে তাকালাম, তারপর শুনলাম তোমরা কে? এখানে কি করছো? বয়স্ক মহিলাটি তার শরীর কালো কাপড় দিয়ে ঢেকে আমাদের কাছে এসে কথাটি বলল। আমরা আশেপাশে তাকালাম, দেখি বাকি মেয়েরা সবাই কাপড় পরে মহিলার পিছনে দাঁড়িয়ে আছে। কুশাল বলল, আমি কুশাল, এ নীল, আর ও হলো ডেভিড। আপনি কে? আমি এই জঙ্গলে এদের সর্দার শৈলী। তোমরা এখানে কেন? আসলে আমরা এখানে এসেছি একটা মেয়েকে খুঁজতে। মেয়ে? কোন মেয়ে? তবে তোমরা আমাদের পুজোয় ব্যাঘাত ঘটিয়েছো। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা জানতাম না যে আপনারা পুজো করছিলেন। আসলে আমাদের শহরের একটি মেয়ে অধরা নাম, তাকে খুঁজতে এসেছি। আমার কথা শুনে সব মেয়েরা এক পা পিছে আটকে উঠল। আমি স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে কিছু বলবো, তখনই সর্দার মহিলা বলল, কি নাম বললে? অধরা। কেন, আপনি কি তাকে চিনেন? খুব চিনি। ওই মেয়েটাই তো যে কিনা রক্ত খায়, তাকে চিনবো না? রক্ত খায়? আমরা তিনজনে একসাথে কথাটি বলে উঠলাম। আমরা তিনজনের মুখ পানে চাইছি। কথাটা শোনা মাত্রই আমরা এতটাই অবাক হয়েছি যে যেন সব ঘুরছে। আমি অস্থির হয়ে জিজ্ঞাসা করলাম, মানে মানে কি সব বলছেন আপনি? রক্তই তো খায়, সে রক্তচোষা। তার সাথে যারা আছে সবাই রক্তচোষা। আমাদের রক্ত খেতে আসছিল, কিন্তু আমাদের কাছে এই গাছের ডাল আছে, এর রস খেয়েছিলাম বলে কিছুই হয়নি। আমরা তিনজন অবাক চোখে চেয়ে আছি। কিসব বলছে এই মহিলাটি? অধরা রক্তচোষা কি করে হয়? আর তার সাথে আরো লোকজন কোথা থেকে আসলো? ছোট গাছের দিকে তাকিয়ে আছি, কেমন কালো পাতা আর কালো রং সব। তবে কি এটা এর প্রতিকারক? আচ্ছা, সে কোথায়? মানে সেই রক্তচোষা কোথায় এখন? ইনিও রক্তচোষা। মানুষগুলো এনার মতো দেখতে। তোমরা চলে যাও, এই রক্তচোষাটা তোমাদেরও রক্ত খাবে, তারপর তোমরাও বাদুর হয়ে যাবে। মহিলাটি ডেভিডের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আমি আর কুশাল হা হয়ে তাকিয়ে আছি। ডেভিড ভয় পেয়ে আমাদের দিকে তাকালো, আমরা ওর দিকে তাকাচ্ছি। না না, ও আমাদের লোক, ও এমন না। আপনি বলুন, তাদেরকে এখন কোথায় পাবো? খোঁজ লাগবে না, তারা এক্ষুনি এখানে আসবে আর আমাদেরকে মারবে। ওরা খুব খারাপ, আমাদের রোজ রাতে এসে মারে, তাও আবার উড়ে যায়। মানে ওরা কেন মারবে? এই নিশির গাছের জন্য। এই গাছের জন্য? মানে কি আছে গাছে? এই গাছের জন্য মানুষরা নাকি মানুষ হয়ে থাকতে পারবে, তাই এই গাছ একমাত্র আমরা চিনি বলে আমাদের এসে মেরে ফেলতে চায়। কিন্তু দেবী সেন্টেনিও আমাদের রক্ষা করে। তোমরা যাও, ওদের আসার সময় হয়ে গেছে। কথাটি শেষ করতেই ওরা সবাই লাইনে দাঁড়িয়ে গেল। আমরা শুনতে পেলাম অনেকগুলো পা ডানা ঝাপটানোর শব্দ। আমরা তিনজনই সেই লতানো গুহার মুখে যে অন্ধকারে দাঁড়ালাম। এতক্ষণে সব পরিষ্কার হয়ে গেল। গাছটা হলো ড্রাকুলার পয়জনের অ্যান্টিডোট, কিন্তু বাদুরদের পুনরায় মানুষ বানাতে পারবে না। তখনই দেখলাম 7 জন লোকসহ অধরা আসছে। অধরার দিকে চোখ পড়তে বুকটা কেঁপে উঠল। অধরা আর আগের মতো নেই। দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে ভালোভাবে খায় না, আর মনে হচ্ছে তাকে রোজ প্রতিদিন মারধর করা হয়। এই যে সর্দার মহিলা, ওই গাছ কিভাবে চিনবো আমাদের? কেন বলছিস না? আর তোদের না বলে দিয়েছি গাছগুলো নষ্ট করে দিবি, কেন করছিস না? ভাঙা ভাঙা বাংলাতে কে যেন কথা বলল। আমরা তাকে দেখি ডেভিডের মতো সাদা চামড়ার লোক। এতক্ষণে বুঝলাম মহিলাটি কেন ডেভিডকে দোষারোপ করছিল। কিন্তু এরা এখানে কি করছে? সাথে অধরাও রয়েছে। সেটা কখনোই করব না, আমাদের মেরে ফেললেও না। বস, তাহলে এদেরকে কি করব? সবাইকে কি মেরে ফেলবো? কথাটি ওদের মধ্যে একজন বলল। সবাই বিদেশি, কেবল অধরা ছাড়া। তখনই ডেভিড বের হয়ে বলল, এতটাই সহজ নাকি? ডেভিডের কথা শুনে সবাই ওর দিকে তাকালো, যেন মনে হচ্ছে ভূত দেখার মতো কিছু একটা দেখেছে। ওরা ডেভিডের দিকে তাকিয়ে বলল, আরে এটা আবার কে? দেখতে তো আমাদের মতোই, কিন্তু এখানে কি করছে? কথাটি বলা মাত্রই সেই ব্যক্তি বাদুর হয়ে ডেভিডকে কামড় দিতে আসলো। আমি আর কুশালও হাবার মতো চেয়ে আছি। আমাদের কি কিছুই করার নেই? ক্যামেরাটি বের করে বাদুরের ছবি তুলতে যাব, তখনই ধুম করে একটি শব্দ হলো। তাকে দেখি কুশাল তার কোমর থেকে পিস্তলটি বের করে গুলি করলো বাদুরটার দিকে। সাথে সাথেই বাদুরটি মারা গেল। তার মানে হলো আরও একটি মানুষ মারা গেল। তবে অবাক করা বিষয়, এরা মানুষও হতে পারছে,
আবার বাদুর হতে পারছে, কিভাবে সম্ভব? কথাগুলো একা একাই ভাবছি, তখনই কুশাল বের হয়ে গেল। বাকি 4 জন কুশালের দিকে পিস্তল ধরে রেখেছে, দেখে মনে হচ্ছে এখনই গুলি করবে। তখনই পাশে তাকিয়ে দেখি সেই গাছ হাতে নিয়ে বের হয়ে বললাম, এটাই করছো নাকি? ভ্যাম্পায়ার জীবন থেকে মুক্ত চাচ্ছ? তোমরা কারা আর এখানে কেন? অধরার খোঁজে এখানে আসে। অধরাকে পেয়ে গিয়েছি, আমাদের দিয়ে দাও তাকে। ওকে নিয়ে যাও। না নীল, আমি এখানেই থাকবো। এখানে মানে? আমি তোমাদের মতো স্বাভাবিক মানুষ না নীল, আমি এখন ড্রাকুলার হয়ে গেছি। কথাটি শেষ করতে অধরা তার চোখ দিয়ে কেমন নীল আলো বের করলো, সাথে সাথে তার মুখের মধ্যে থেকে লম্বার চিকন দাঁত বের করলো। আমরা 3 জন দেখেই সরে আসলাম। 2 ঠোঁটের কোনা দিয়ে অধরা সহ বাকি 4 জন বিদেশি লোকেরও একই অবস্থা দেখলাম। এটা কি করে সম্ভব? এরা তো ভ্যাম্পায়ার। তবে কি আমাদের রক্ত আর লাল থাকবে না, কালো ভ্যাম্পায়ার রক্ত হয়ে যাবে? নীল, কুশাল, এখনই তোমরা নাকে কাপড় দাও, এখনই। কথাটি শেষ করতে দেখলাম এক ধরনের নীল কেমিক্যাল সারা স্থান হয়ে গেল, কিছুই আর চোখে পড়ছে না। যখন সব দিক পরিষ্কার হলো তখন তাকিয়ে দেখি আমি, ডেভিড আর কুশাল ছাড়া বাকি সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। বুঝলাম এটা কোনো ক্যাশ। যাক, ডেভিড ভালো একটি কাজ করেছে। নীল, এবার যা করার তাড়াতাড়ি করতে হবে কিন্তু। চলো এদেরকে বেঁধে ফেলি। বাধা অবস্থায় বাদুর হয়ে ছোট হয়ে বের হয়ে আসবে। তাহলে কি কিছু করার নেই? জানি না। আচ্ছা, এই গাছের সব অংশ বেটে রস করে ইঞ্জেকশনের মাধ্যমে ওদের শরীর দিলে কেমন হয়? আমার কথা শোনা মাত্রই ডেভিড আর কুশাল বাটার পাত্র খুঁজতে লাগলো। আমি আবার গুহার কাছে যেয়ে গাছের পাতা সংগ্রহ করলাম। খানিকটা সময় রস করে কুশালের ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে রসগুলো একে একে সবার শরীরে প্রবেশ করালাম। কিছু সময় পর ওদের চেতনা ফিরে আসলো। তো তোমাদের নাম কি বলে ফেলো। এ হলো রিউ স্মিথ থমাস। আসলে আমরা এসেছি ইংল্যান্ড থেকে। উদ্দেশ্য ছিল তোমার গলায় ঝোলানো ক্যামেরাটা নেওয়ার, কারণ আমরা জানতাম অধরার কাছেই ক্যামেরাটা আছে। কিন্তু যখন শুনলাম অধরা নতুন কিছু আবিষ্কার করেছে আর সেটার জন্য ও এখানে এসেছে, আমরাও পিছু নিয়ে চলে আসছি। না নীল, আমি কেবল তোমার ওই হাতে থাকা গাছটাকে নিয়ে রিসার্চ করতে এসেছিলাম, কারণ এই গাছ সম্পর্কে আমি অনেক পড়েছি। কিন্তু এই গাছ কেন আমাদের কাজে লাগবে সেটা রিসার্চ করতে করতে ভ্যাম্পায়ার ডট আবিষ্কার হয়ে যায়। বিশ্বাস করো নীল, আমি দেশের ক্ষতি করতে চাইনি। আমি কেবল আমার রিসার্চের জন্য ড্রাকুলার ডট আবিষ্কার করি। কিন্তু যখন আবিষ্কার করি তখন তা প্রয়োগ করার জন্য কাউকে পাই না। আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, ও শরীরের এটা প্রবেশ করায়। এরপর সে আস্তে আস্তে ভ্যাম্পায়ার বাদর হয়ে যায়। এরপর লোকগুলো চলে আসে, এদের থেকে বাঁচতে আমিও নিজের উপর প্রয়োগ করে ফেলি। কিন্তু জানতাম না যে আমরা কামড় দিলে অন্য কেউ বাদর হয়ে যাবে। তখন ওদের মধ্যে একজনকে কামড় দিলাম, তখনই সেটা দেখলাম। আর এরাও তখন আমাদের থেকে বাঁচার জন্য নিজেদের শরীরে নিয়ে নেয়। দুর্ভাগ্যবশত এর অ্যান্টিডোজ বানাতে পারিনি, কিন্তু এর সাম্প্রদায়িক পরিবারের থেকে জানতে পারি আসলে একদিন দেখি কোনো এক বাদর এদের কোনো একজনকে কামড় দিয়েছিল। এরপর এরা এই গাছের রস বেটে খাইয়ে দেয়, তারপর সে সুস্থ। কিন্তু বিষয়টা জানতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু আমরা এখন আর বাদুর হতে পারছি না কেন? অধরার কথা চুপচাপ শুনছি। ওরা যে বাদুর হতে পারছে না তা আমার কারণে। বিষয়টা সব এখন পরিষ্কার হয়ে গেল। অধরা রিচার্জ করতে আসে আর এই লোকগুলোর জন্যই সব হয়ে গেছে। আসলে নীল এই গাছের রস ইনজেকশনের মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করে দিয়েছে। কিন্তু সে কিভাবে জানে? এমনিতেই মনে হয়েছে। তুমি তো অজান্তেই নতুন করে আবিষ্কার করে ফেললে। কিন্তু বাকি বাদুরদের কিভাবে ঠিক করব? আমি আবার ড্রাকুলার বাদর হব, কারণ ওরা সবাই আমার থেকে সৃষ্টি। বলতে পারো আমি ওদের কুইন। সবাই আমার কথা মতো এখানে আসবে। তবে তোমরা এই গাছ খুঁজে রস বানানোর চেষ্টা করো। অধরার কথা মতো আমরা সবাই বড় একটি গর্ত করে সেখানে রসগুলো ঢাললাম। অধরা ওর সেই ভ্যাম্পায়ার ডোট আবার নিয়ে ড্রাকুলা হয়। এরপর অধরা সহ সব বাদুরগুলো একসাথে সেই রস পান করে। একে একে সবাই ঠিক হয়ে যায়। নীল, তুমি নাকি আমাকে ভালোবাসো? অধরার কথা শুনে ওর দিকে তাকাতে কেমন লজ্জা করছে, কারণ আমি অধরাকে ভালোবাসি সেটা অধরা জানে না। যখন সবার থেকে বিদায় নিয়ে আমি ডেভিড আর অধরা ঢাকার দিকে রওনা হচ্ছি, তখনই সে কথাটি বলল। কিছু বলছো না কেন? তো তোমাকে কে বললো? ডেভিড আর কুশাল। তো এখন বলো ভালোবাসবে কিনা? কিছুই বললাম না, কেবল বাসে 2 জন পাশে বসে বাইরের দিকে চেয়ে আছে। অধরা আমার দিকে আরো সরে আসলো।
আমি মুচকি হাসতেই বলল, ভালোবাসা বলবে নাকি ড্রাকুলার হয়ে তোমার রক্ত চুষে খাবো? চলো দুইজন বাদর হয়ে গাছের ডালে বসে প্রেম করি। আমি আর অধরা হাসলাম। কখন যে সে আমার কাঁধে মাথা রেখেছে বুঝতেই পারিনি। আমি কিছুই বললাম না, কেবল আলতো করে জড়িয়ে নিলাম তাকে।